আ- আমি কিছু করিনি। আমাকে আমাকে আর মেরো না, ছেড়ে দাও, খুব লাগছে, আর আমাকে মেরো না। দেশে সর্বত্র চলছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। সকাল থেকেই আকাশে বিন্দুমাত্র দেখা নেই সূর্যের। কালো তুলোর মতো মেঘে ঢাকা পড়েছে সূর্যটা। তবে খুব যে বেশি ঠান্ডা অনুভব হচ্ছে তা অবশ্য না। প্রায় বেলা 10টা বাজে, তবুও আজ দেখা মেলেনি সূর্যের। চারিদিকে বাড়ছে বাতাসের দাপট। ঝড় না হলেও ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতে। সময় তার নিজ গতিতে আনমনে চলতে থাকছে। সময় বয়ে এনেছে ঋতুকে আজ বর্ষার কাঠগড়ায়। বর্ষার শুরু, এখনো বৃষ্টিময় পরিবেশটা ঠিক জমে ওঠেনি। মাঝে মাঝে হালকা ঝিরঝিরে বৃষ্টি ভিজিয়ে দেয় পরিবেশ। দিনের আলো ফুটতেই চলতে শুরু করেছে শহরের ব্যস্ত মানুষ। রাস্তাঘাট জমজমাট হয়ে উঠেছে মানুষ ও যানবাহনে। সবাই নিজ নিজ গতিতে অটল। মাথায় একটাই চিন্তা, নিজ গন্তব্যে পৌঁছাতে হবে। সবার বিশ্বাস এই স্বার্থপর পরিবেশ তাদের হঠাৎ করে আবার ভিজিয়ে দেবে। আকাশের অবস্থা আস্তে আস্তে বেপরোয়া হয়ে উঠেছে। মাঝে মাঝে বিজলি চমকানোর আওয়াজ হচ্ছে। অন্ধকার ঘোলাটে পরিবেশ হঠাৎ করে ঝলমলে হচ্ছে বিজলির আলোয়। ঢাকার মধ্যে খুব ছোট্ট একটি শহর সুদীপপুর। শহরটি ছোট্ট হলেও তার বাহার অতুলনীয়। কারুশিল্পে রাঙানো শহরের আনাচে কানাচে। বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছে গাড়িটি। ভেতরে শান্ত ভঙ্গিতে বসে আছে আসলাম তালুকদার। পেশায় জর্জ তিনি। হঠাৎ একটু অসুস্থ বোধ হওয়ায় বাড়ি ফিরে আসে। সামনে বড় বাজার। বাজারের উদ্দেশ্যে বয়ে চলেছে এক বিশাল প্রশস্ত রাস্তা। বাজারের উপর সাইডে চলেছে আরেকটি রাস্তা। রাস্তার শেষ মাথায় শুরু হয়েছে নিউ মার্কেট। মার্কেট শেষেই একটু যেতে তালুকদার বাড়ি। 3 তলা বিশিষ্ট বাড়িটি প্রায় সবাই চেনে। গাড়িতে গিয়ে থামে তালুকদার বাড়ির সদর দরজায়। নেমে আসে আসলাম তালুকদার। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে নারী কণ্ঠের কিছু শক্ত কথা। চিনতে অসুবিধা হয় না আসলামের। এগুলোতে এখন অভ্যস্ত সে। এগিয়ে গিয়ে সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। পায়ের কাছে এসে পড়ে একটি 10 বছরের বাচ্চা। মূলত কামিনী তালুকদার বাচ্চাটিকে ঠেলে ফেলে দিয়েছে। 2 হাত দ্বারা টেনে তোলে তাকে। কামিনী তালুকদার বাচ্চাটির উদ্দেশ্য বলে, বের হয়ে যা ছোট লোকের বাচ্চা, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। কিছুক্ষণ থেমে আসলাম তালুকদার বলে, বাদ দাও না কামিনী, প্রতিদিন বাচ্চাটাকে না মারলে কি তোমার পেটের ভাত হজম হয় না? চুপ করো তুমি। এই ছোট লোকের বাচ্চাকে বের করে দাও। সারা জীবন ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না আমি। বাইরে থেকে এগিয়ে আসে তালুকদার বাড়ির ড্রাইভার রশিদ। টেনে নিজের কাছে আনে সূর্যকে। চুপচাপ বেরিয়ে যায় নিজের ঘরের দিকে। আসলাম মাথা নিচু করে নেয়। স্ত্রীর ব্যবহারে লজ্জিত সে। তালুকদার বাড়িতে প্রায় 10 বছর যাবৎ চাকরি করছে রশিদ মিয়া। বস্তির একটা ভাড়া করে কোনো মতে দিন কাটতো তাদের। 1 বছর আগেই হুট করে মারা যায় তার স্ত্রী। রশিদ মিয়া বেশ একটা বাড়িতে যেতে পারে না। সবসময় তালুকদার বাড়ির কর্তাদের কথা অনুযায়ী এখানে ওখানে যেতে হয় হুট করে। সূর্য বাড়িতে একা হয়ে যায়। 10 বছরের ছোট ছেলেকে কে দেখে রাখবে, তা নিয়ে সংসার করতে থাকে। অবশেষে তালুকদার বাড়ির বড় কর্তার নির্দেশে এখানে আনে। রশিদের জন্য বাড়ির বাইরে ছোট একটা রুম বরাদ্দ করা হয়েছে। সেখানেই বাবার সাথে থাকে তুর্য। বড় কর্তার নির্দেশে ভালো একটা স্কুলে ভর্তি করানো হয় তুর্যকে। তালুকদার বাড়ির বাকি ছেলেদের মতোই চলাফেরা করতে থাকে। তবে কামিনী বেগম তা সহ্য করে না। রাস্তার একটা ছেলে তালুকদার বাড়িতে বিনামূল্যে বসে বসে অন্ন ধ্বংস করবে, তার ছেলেদের মতোই চলাফেরা করবে, এটা সে কিছুতেই মানতে পারে না। এজন্য প্রায় সময় বিভিন্নভাবে আঘাত করে তুর্যকে। দিনে 2 বেলা মেপে ভাত দেয়। তুর্য খিদের চোটে কখনো বেশি খাবার খেলে তাকে মারধর করে। রশিদ মিয়ার চোখের সামনেই ঘটে সব কিছু, কিন্তু তার কিছু করার নেই। স্ত্রীর মৃত্যুতে আসলাম তালুকদারের থেকে 5 লাখ টাকা ধার করেছিল অপারেশনের জন্য। সে চেষ্টা করে স্ত্রীকে বাঁচাতে পারেনি। তবে টাকার বিনিময়ে এখন ফ্রি কাজ করতে হয় তাকে। শুধু 2 বেলা দুমুঠো খেতে পায়। এই শহরে বেঁচে থাকতে হলে তাকে সব সহ্য করতে হবে। তালুকদার বাড়ির বড় কর্তা আসলাম তালুকদারের পিতা আসাদুজ্জামান তালুকদার। আসলামের মা মারা গেছে 5 বছর আগে। তালুকদার বাড়ির সদস্য সংখ্যা 6 জন। আসাদুজ্জামান তালুকদার তার একমাত্র সন্তান আসলাম তালুকদার, তার পুত্রবধূ কামিনী এবং 3 নাতি। আসলাম তালুকদারের 3 সন্তান। বড় ছেলে ঈশান, তার বয়স 15 বছর। মেজ ছেলে ইদানের বয়স 13 বছর এবং সব ছোট কন্যা অরুণিকার বয়স 7 বছর। আকাশে বিজলি চমকানোর আওয়াজ হচ্ছে গভীরভাবে। আগের তুলনায় আরো অন্ধকার হয়ে গেছে পরিবেশ। চারিদিকে বাতাস বইছে। কিছুক্ষণের মাঝেই চলে আসবে বৃষ্টি। সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেছে। ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। তালুকদার বাড়ির সদস্য নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে। রশিদ মিয়া ছেলেকে কাছে টেনে নেয়। সূর্য এখনো কেঁদেই চলেছে। বাম গালে চরের দাগ, ফর্সা চামড়ায় লাল রক্ত জমে গেছে।
ছেলের পানে তাকিয়ে ভারী দীর্ঘশ্বাস ফেলে রশিদ। তোকে বলেছিলাম দুপুর আর রাত বাদে ওদের কাছে গিয়ে খাবার চাইবি না। কেন গিয়েছিলি জানিস না? ওরা তোকে মারবে। আমার ভীষণ খিদে পেয়েছিল বাবা। কাল রাতে অল্প একটু খেতে দিয়েছিল। সকাল সকাল প্রচুর খিদে পেয়েছিল, আমি থাকতে পারছিলাম না। ছেলের কথা চুপ হয়ে যায় রশিদ। চোখের পাতা ভারী হয়ে আসছে। দোষারোপ করে নিজেকে। বাবা হিসেবে সে ব্যর্থ। যে নিজের ছেলেকে নিরাপত্তা দিতে পারে না, ঠিকমতো মুখে খাবার তুলে দিতে পারে না, সে কিসের বাবা? সে বাবা হবার যোগ্যই না। ছেলেকে টেনে হু হু করে কেঁদে ওঠে। বেলা 12টা বাজে। রশিদ স্কুলে গেছে ঈশানকে আনতে। খিদের চোটে তুর্য দাঁড়াতে পারছে না, অসুস্থ হয়ে পড়ে। সেজন্য স্কুলে যেতে পারেনি আজ। ঈশান ইদানের মতো হাই টাইপের স্কুলে না গেলেও আসাদুজ্জামানের চাপে পড়ে ভালো একটা স্কুলে ভর্তি করানো হয়েছে তুর্যকে। অবশ্য আমজাদ তালুকদার নিজেই ভর্তি করিয়েছে। সে তুর্যকে নিজের ছেলের মতোই দেখে, তবে স্ত্রীর সাথে পেরে ওঠে না প্রতিবাদ করে। কাঠের ভাঙাচোরা দরজা ঠেলে ভেতরে আসে অরুণিকা, হাতে খাবারের থালা। অরুণিকাকে দেখে উঠে বসে তুর্য। এটা নতুন না, প্রায় অরুণিকা লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে আসে তুর্যের জন্য। অনেকবার অবশ্য ধরাও পড়েছিল মায়ের কাছে। তুর্যের জন্য মারও খেয়েছে অনেক। এই বাড়ির মধ্যে তুর্যের সবচেয়ে প্রিয় ব্যক্তি অরুণিকা। আসলাম তালুকদারের বাকি দুই ছেলে তুর্যকে চোখে দেখতে পারে না, বিভিন্নভাবে অত্যাচার করে। তবে অরুণিকা তুর্যকে অনেক পছন্দ করে। তুর্য অসুস্থ হলে তার ছোট্ট ছোট্ট হাতে সেবা করে থাকে। মূলত তালুকদার বাড়ির এই 3 সদস্যই তুর্যকে ভালোবাসেন। খাবার এগিয়ে দেয় তুর্যের দিকে অরুণিকা। তাড়াতাড়ি খেয়ে নাও তুর্য ভাইয়া, মা যে কোনো মুহূর্তে ঘুম থেকে উঠে যেতে পারে। খিদের চোটে হাত না ধুয়েই খেতে আরম্ভ করে তুর্য। তবে ভাত মুখে দেওয়ার আগেই তার ঝাড়া মেরে ফেলে দেয় কামিনী। কেড়ে নেয় খাবারের থালা। মাকে দেখে ভয় পেয়ে যায় অরুণিকা। সাহস কত তোর? তুই আবার খাবার হাত দিয়েছিস? দুবেলা খেতে পাস, এতে হয় না? আমার মেয়েটাকে দিয়ে চুরি করিয়ে গিলছিস? হ্যাঁ, তুই আমার মেয়ের আশেপাশে আসবি না, ছোট লোক, ভিখারির বাচ্চা। খাবার টেনে নিয়ে থাপ্পড় বসা তুর্যের গালে। আগের চড়েই ব্যথা হয়েছিল। ব্যথা জায়গায় নতুন করে আঘাত পাওয়ায় আর্তনাদ করে ওঠে তুর্য। তবে তাতে মন গলে না পাষাণের। মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে হাত শক্ত করে চেপে টানতে টানতে নিয়ে যায়। অরুণিকা যেতে না চাইলেও কামিনীর শক্তির সাথে পেরে ওঠে না। দুপুর 2টা। হইচয়ে মেতে উঠেছে তালুকদার বাড়ির খাবার টেবিল। আসলাম মেয়েকে পাশে নিয়ে বসেছে। ঈশা নিদান অপর পাশে। আসাদুজ্জামান একটু অসুস্থ হওয়ায় আসেনি। কামিনী সবার প্লেটে খাবার তুলে দেয়। এগিয়ে আসে তুর্য। কামিনী তাকে দেখে নাক মুখ ছিটকায়। তুর্য তাকিয়ে থাকে টেবিলের খাবারের দিকে। বড় বড় মাছের চাকা, মাংসের ঝোল, ডিম ভুনা, সব বিভিন্ন রকমের খাবার। কামিনী তুর্যের হাতের প্লেট ঝটকা মেরে নেয়। 2 চামচ ভাত আর পাতলা ডাল দিয়ে প্লেট ধরিয়ে দেয় তুর্যর হাতে। তুর্যর ডাল ভাতের দিকে নজর দেয় অরুণিকা। তার হাসি খুশি মনটা চুপ হয়ে যায়। মুখটা ছোট করে নিচের দিকে করে। তার মা প্রতিদিনই এমন করে। এত এত খাবার রেখে শুধু ডাল আর ভাতই দেয় তুর্যকে। টেবিলে বিভিন্ন মিষ্টিও রাখা হয়েছে। তুর্য সেদিকে তাকিয়ে বলে, আমাকে একটু মিষ্টি দেবেন? অনেকদিন মিষ্টি খাইনি। যাই এখান থেকে। বসে বসে ডাল ভাত পাচ্ছিস, এই তো অনেক, আবার মিষ্টি দেবেন? শখ কত! চোখ ছলছল করে তুর্যের। আসলাম কিছুই বলে না। এখন কিছু বলতে গেলে কামিনী ঝগড়া শুরু করবে। তুর্য গুটি গুটি পায়ে চলে যায় নিজের ঘরের দিকে। বিকেলের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। বৃষ্টির জলে ঝলমল করছে চারিদিক। তুর্য বসে খেলা করছে অরুণিকার সাথে। সামনেই তালুকদার বাড়ির বাগান। সেখানে দাঁড়িয়ে আছে ঈশা নিদান, হাতে নিড়ানি। গাছের মাটিগুলো আলগা করে দিতে এবং নিচের জংলি গাছগুলো পরিষ্কার করতে হয় নিড়ানি দ্বারা। ঈশান ডাক দেয় তুর্যকে। এই ছোট লোকের বাচ্চা, এদিকে আয়। ঈশা নিদান প্রায় সময়ই তুর্যকে ছোট লোকের বাচ্চা সহ বিভিন্ন খারাপ ভাষা কথা বলে। এজন্য এগুলো গায়ে মাখে না তুর্য। এগিয়ে যায় সেদিকে, সাথে অরুণিকাও যায়। ঈশান তার হাতে নিড়ানি তুলে দেয় তুর্যের হাতে। নে ধর, সারাদিন তো শুয়ে বসেই বাড়ির খাবার ধ্বংস করিস। এবার একটু কাজ কর, গাছের নিচের আগাছাগুলো পরিষ্কার করে দে। তবে সাবধান, গাছ যেন নষ্ট না হয়। এর আগেও একবার করেছিলি এই কাজ। তুর্যকে নিড়ানি দিয়ে বাইরে চলে যায় 2 ভাই। তুর্য লেগে পড়ে নিজের কাজে। বাগানটা কামিনী, সব ফুলের গাছে ভরা। দেশ বিদেশি বহু নাম না জানা গাছের সমারোহ বাগানে। বলতেই হয় কামিনী একজন পাক্কা ফুলপ্রেমী। তুর্য ভাবে সে শুনেছিল যে ফুল পছন্দ করে তার হৃদয়ও ফুলের মতো কোমল হয়। এসব ভাবতে ভাবতে কাজ করতে থাকে তুর্য। অরুণিকা বসে বসে তুর্যের কাজ দেখছে। এসব ভাবনা চিন্তার মাঝে একটা গাছ কেটে যায় তুর্যের
কাছ থেকে। গাছের নাম জানা নেই তার, তবে কিছুদিন পূর্বেই গাছগুলো অর্ডার দিয়ে এনেছিল কামিনী। এগুলো নাকি বিদেশি ফুল গাছ। কামিনী জানতে পারলে কি হবে এবার। আসাদুজ্জামানের রুমে বিকেলে নাস্তা দিয়ে বাগানে আসে কামিনী। ঈশা নিদানকে বলেছিল বাগানের আগাছাগুলো পরিষ্কার করতে, কিন্তু বাগানে এসে দেখে তুর্য তার শখের গাছটি কেটে ফেলেছে। মুহূর্তে মাথা গরম হয়েছে তার। এই ছেলেকে আজ একটা সাহায্য করতেই হবে। মায়ের চিল্লাচিল্লিতে ভেতরে আসে ঈশা নিদান। তারা বাইরেই খেলছিল, বেশি দূরে নয়। অরুণিকা ভয়ে চুপ হয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে। কামিনী তুর্যের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে ভেতরে। ছাড়ুন আমায়, ব্যথা পাচ্ছি আমি। আমার হাতে ব্যথা লাগছে। আর কখনো বাগানে আসবো না, এবারের মতো ছেড়ে দিন। জোরে জোরে কাঁদতে থাকে তুর্য। কামিনী তার কথা শোনে না। ঈশা নিদানের কাছে তুর্যকে আটকিয়ে চলে যায় রান্নাঘরে। তুর্য ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু ঈশা নিদানের সাথে পেরে উঠছে না। ইতিমধ্যে বেশ কয়েক ঘা লাগিয়ে দিয়েছে দুজনে। তুর্যর ফর্সা চামড়ায় মারের স্থানে কালশিটে পড়ে গেছে। কিছুক্ষণ বাদে ফিরে আসে কামিনী, হাতে গরম খুন্তি। খুন্তির মাথায় পোড়ানোর কারণে লাল টকটকে রূপ ধারণ করেছে। নির্দয়ের মতো চেপে ধরে তুর্যের ডান হাত, তালু মেলে ধরে ইদান মায়ের কথায়। কামিনী গরম খুন্তি চেপে ধরে তুর্যর হাতে। তুর্য সর্বশক্তি দিয়ে চিল্লিয়ে ওঠে, ব্যথায় ছটফট করে। ছটফট করে নিজেকে ছাড়াতে কিছুক্ষণ পর খুন্তি তুলে নেয় কামিনী। খুন্তির সাথে উঠে আসে তালুর চামড়া। পোড়া জায়গা লাল হয়ে যায়। ব্যথা কুকড়ে ওঠে তুর্য। ছটফট করতে থাকে জ্বালা করায়। তুর্যের আর্তনাদে কেঁদে ওঠে অরুণিমা। বাঁচাতে চায় তুর্যকে, কিন্তু তার সামান্য শক্তিতে পেরে ওঠে না নরপিশাচদের সাথে। সন্তানের মা হয়েও কামিনীর মনে একটু মায়া হয় না। সে তুর্যের আহাজারিতে শান্তি পায়। নিজের কাজ হাসিল করতে পেরে বাঁকা হেসে ওঠে। হঠাৎ সজোরে থাপ্পড় পড়ে কামিনীর গালে। নিচে চিল্লাচিল্লিতে জেগে ওঠে আসাদুজ্জামান। চিল্লানিটা তুর্যের তা বুঝতে বাকি থাকে না তার। নিচে নেমে আসে অসুস্থ শরীর নিয়ে ধীরে ধীরে। নিজের চোখে দেখে কামিনীর করা অত্যাচার। নিজেকে সংযত করতে না পেরে চর বসিয়ে দেয় কামিনীর গালে। আসাদুজ্জামানকে দেখে চুপ হয়ে যায় কামিনী। তালুকদার বাড়ির এই একটা মানুষের সাথে বেড়ে ওঠে না কখনো। আরো আগুন জ্বলে ওঠে কামিনীর শরীরে। এই প্রথম আসাদুজ্জামান তার গায়ে হাত তুললো, তবুও রাস্তার একটা ভিখারির জন্য। লজ্জা করে না তোমার ছোট্ট বাচ্চাটাকে এভাবে অত্যাচার করতে? তুমিও তো একজন মা, কিভাবে পারলে আর একটা ছেলেকে এভাবে শাস্তি দিতে? একটু হাত কাঁপলো না তোমার? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। গালে হাত দিয়ে চুপচাপ জায়গা ত্যাগ করে কামিনী। ঈশা নিদানকেও অনেক বকাবকি করে আসাদুজ্জামান। তারাও চলে যায় মায়ের সাথে। এগিয়ে যায় তুর্যের দিকে। অরুণিকা তুর্যের পোড়া হাতে ফু দিয়ে দিচ্ছে। তুর্যের পোড়া হাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আসাদুজ্জামান। দ্রুত কল করে ডক্টরকে। ডক্টর এসে ব্যান্ডেজ করে দেয়, না হলে জীবাণু হতে পারে। আরও কিছু মলম দিয়ে দেয় ব্যান্ডেজ খোলার পর লাগানোর জন্য। আসাদুজ্জামানের নির্দেশে খাবার বেড়ে আনে অরুণিকা। এতদিন পর প্লেটে মাছ মাংস দেখে চোখ জলজল করে তুর্যের। তুর্যের হাত পুড়ে যাওয়ায় নিজের ছোট্ট ছোট্ট হাতে খাবার তুলে দেয় অরুণিকা। অপর হাত দিয়ে তুর্যের চোখ মুছিয়ে দিতে থাকে। ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তুর্যকে। ছোট্ট মস্তিষ্কে তুর্যের প্রতি এত সেবা অরুণিকার, তা দেখে মুচকি হেসে ওঠে আসাদুজ্জামান। আবারও ঝড় হওয়ার ভাব ওঠে প্রকৃতিতে। রাত 9টার কাছাকাছি প্রায়। কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে তুর্য। হাতের ব্যথায় জ্বর এসেছে অনেক। তার পাশে অরুণিকা বসে আছে। কোনো মতে একটু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। ভেতরে প্রবেশ করে রশিদ মিয়া। রশিদকে দেখে চলে যায় অরুণিকা। ছেলের দিকে এগিয়ে আসে রশিদ। সে সবই শুনেছে। অরুণিকাই তাকে সব খুলে বলেছে। বিছানায় গিয়ে চুপ করে শুয়ে পড়ে ছেলের পাশে। তুর্যের অর্ধেক মুখ বাইরে আর অর্ধেক মুখ কাঁথার ভিতরে। তুর্যের মুখের দিকে তাকিয়ে থাকে রশিদ। যতদিন না টাকা শোধ হচ্ছে ততদিন মুখ বুঝে সহ্য করে নিতে হবে সব। বাম হাত দিয়ে চোখের পানি মুছে নেয় রশিদ। সাবধানে জড়িয়ে ধরে ছেলেকে। মাথায় আলতো করে চুমু এঁকে দেয়। তালুকদার বাড়ির টেবিল আজকে শুনশান। আসাদুজ্জামান খাবে না জানিয়েছে। অরুণিকাকেও জোর করে খাওয়াতে পারেনি কামিনী। আসলাম তালুকদার বউয়ের অত্যাচারের বর্ণনা শুনে হতভম্ব। এসে অনেক চিল্লাচিল্লি করে সে। কামিনীকে বকাবকি করে না খেয়ে শুয়ে পড়েছে। কারো কথা গায়ে মাখায় না সে। তার তো খুশি খুশি লাগছে যে তুর্যকে এতদিন একটা শিক্ষা দিতে পেরেছে। পরক্ষণে রাগও হয়। ওই বেয়াদব ছোট লোকের জন্য সে প্রথমবার আসাদুজ্জামানের হাতে চড় খেয়েছে। স্বামীর কাছে অপমানিত হয়েছে। মেয়ের সাথে দূরত্ব বাড়ছে আস্তে আস্তে। এত কিছুতে অনুশোচনা হয় না কামিনী। ছেলেদের সঙ্গে নিয়ে পরিকল্পনা করে নতুন করে কিভাবে চিরদিনের জন্য এই বাড়ি থেকে আপদ বিদায় করা যায়। কোনো মতে পার হয় রাত, ফুটে ওঠে দিনের আলো। ইতিমধ্যে চলে গেছে রশিদ মিয়া। বেশ বেলা হয়ে গেছে। ঘুম থেকে জেগে ওঠে সূর্য। পিটপিট করে চোখ খুলে তার। উঠে বসে বিছানায়। তবে এসব ব্যথা পরোয়া করে না সে।
এর আগেও কত মার খেয়েছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিছানা থেকে নেমে আসে, মাথায় মৃদু চক্কর দিয়ে ওঠে। পেটের মধ্যে খিদের জ্বালা করছে। সূর্য চিন্তা করে, এখন চাইলেও তো সে খাবার পাবে না। তাকে রাত ও দুপুর ছাড়া খাবার দেওয়া হয় না, কিন্তু পেটের জ্বালা থাকতে পারে না। কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ চোখ যায় টেবিলের উপর, মুখে হাসি ফুটে ওঠে সূর্যের। এগিয়ে গিয়ে হাতে তুলে নেয় কেক ও বিস্কুটের প্যাকেট দুটো। আসলাম মাঝে মধ্যে রশিদকে কিছু টাকা দেয়, সেগুলো দিয়ে রশিদ সূর্যের জন্য কিছু না কিছু কিনে আনে, যাতে সকালে তাকে না খেয়ে থাকতে না হয়। বিস্কুট ও কেক খেয়ে উঠে দাঁড়ায় সূর্য, বেরিয়ে যায় আসাদুজ্জামানের রুমের উদ্দেশ্যে। আসাদুজ্জামান ঘুমিয়ে আছে বিভোরে, সূর্য আর তাকে জাগায় না। ফিরে আসতে যাবে যেই নিজের ঘরে, তখনই কামিনী বেগম তাকে ডাক দেয়। কামিনীকে দেখে ভয় পেয়ে যায় সূর্য, এগিয়ে যায় ভয়ে ভয়ে। সূর্যকে অবাক করে একটা আপেল তুলে দেয় তার হাতে। সূর্য নিজেকে বিশ্বাস করতে পারছে না, তবুও কাঁপা কাঁপা হাতে সেটি নেয়। ফের কামিনী সূর্যের দিকে একটি ব্যাগ এগিয়ে দেয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমার ঘরে রেখায়। আর একটু বাইরে যাচ্ছি, ঘরে রেখেই চলে যাবি। সূর্য মাথা নাড়ায়। কামিনী বাঁকা হেসে বেরিয়ে যায় বাইরের দিকে। ধীরে ধীরে উপরতলায় উঠে আসে সূর্য, প্রবেশ করে কামিনীর ঘরে। আজকে প্রথম আসে সে এই ঘরে, কখনো ঢোকার সুযোগ হয়ে ওঠেনি এর আগে। চারিদিকে তাকিয়ে বিস্ময় হয়ে যায়, এত সুন্দর সাজানো ঘর এর আগে দেখেনি। ব্যাগটা মেঝেতেই রেখে দেখতে থাকে ঘুরে ঘুরে। ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের ঘোড়ার উপর চোখ আটকে সূর্য। ঘোড়াটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কিছুক্ষণ, দেখতে সুন্দর লাগছে অনেক। ছোট্ট মস্তিষ্ক লোভ সামলাতে পারে না, তুলে নেয় সেটি। মনে মনে ভাবে, কামিনী এখন বাড়িতে নেই, এটাই নিয়ে যাওয়ার সুযোগ। আর এত এত জিনিসের মধ্যে এটা হারিয়ে গেলেও টের পাবে না সে। নিজের শার্টের মধ্যে লুকিয়ে নিজের রুমে চলে যায় সূর্য। কিছুক্ষণ পর ফিরে আসে কামিনী। সবাই দুপুরে খাবার খেতে বসে। নিজের প্লেট নিয়ে এগিয়ে আসে সূর্য। সবাইকে অবাক করে কামিনী বলে, চেয়ারে উঠে বস, আজ থেকে চেয়ারেই খাবি আমাদের সাথে। সবাই অবাক হয় ভীষণ, এটা কিভাবে সম্ভব? যে এতদিন সূর্যকে দু চোখে দেখতে পারতো না, সে এত কেয়ার করছে সূর্যের। মুচকি হাসে আসলাম। অবশেষে সূর্যকে মেনে নিয়েছে তাহলে কামিনী। কিন্তু কামিনীর মনে চলতে থাকে অন্য ষড়যন্ত্র। ইদান ঈশানের বিরোধিতা করে। কি বলছো না আমরা একই টেবিলে এই ভিখারির সাথে খাবো? ছেলেকে চোখ রাঙায় কামিনী। ঈশান পাশ থেকে বলে, ভাই তো ঠিকই বলেছে, এই ছোট লোকের বাচ্চার সাথে এক টেবিলে আমরা খেতে পারবো না। কামিনী এবার বেশ জোরে সোরেই ধমক দেয় তাদের। মায়ের ভয়ে চুপ হয়ে যায় দুজন। সূর্য গিয়ে অরুণিকার পাশে বসে পড়ে। কামিনী সূর্য প্লেট এগিয়ে দেয়। নিজের প্লেটে বড় মাছের মাথা, মাংসের টুকরো দেখে অবাক হয় সূর্য। মায়ের পরিবর্তনে সবচেয়ে বেশি খুশি হয় অরুণিকা। তার প্রিয় মানুষকে এত আদর করছে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় শিশুর হৃদয়টা। কিন্তু সে বুঝতে পারে না কামিনীর মনে কি চলছে। সবাই খাওয়া শেষ করে। আসলাম রুমের দিকে যেতে নিলে কামিনী থামিয়ে দেয়। তোমাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলো, কি বলতে চাও? আসলে অনেকদিন কোথাও আমরা ঘুরতে যাই না, ভাবছি আজকে কোথাও একটা যাই সবাই মিলে। প্লিজ চলো না, আজকে সবাই মিলে ঘুরে আসি। কিন্তু হঠাৎ করে ঘোরার প্ল্যান কেন? এমনি হঠাৎ করে ইচ্ছে হলো। আচ্ছা, বিকেলে সবাই রেডি থাকো। কামিনী জানে সূর্যও তাদের সাথে যাচ্ছে। সূর্যর যাওয়ার কথা শোনার পর ঈশান ইদান যাবে না জানায়। রাগ দেখিয়ে চলে যায় নিজেদের রুমে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। বিকেলের একটু আগেই বের হবে তারা। কামিনী অরুণিমাকে রেডি করে নেমে আসে নিচে। ড্রাইভিং সিটে আসলাম বসেছে। গাড়ি পার্কিং লট থেকে বের করে কামিনীর সামনে রাখে। অরুণিমা গিয়ে সূর্যকে নিয়ে আসে। গায়ে ময়লা শার্ট প্যান্ট। সূর্যের পোশাক দেখে গোপনে নাক ছিটকায় কামিনী, তবে প্রকাশ্যে হেসে হাত ধরে নিয়ে ওঠে গাড়িতে। গাড়ি স্টার্ট করে আসলাম। গাড়ি চলতে থাকে নিজের গতিতে। ভেতরে কামিনী, সূর্য, অরুণিমা গল্প করছে। একটু পর পর হেসে উঠছে সূর্য ও অরুণিমা। আসলাম সেদিকে লক্ষ্য করে মুচকি হাসে। সূর্যের প্রতি দেখানো স্নেহ দেখে আসলামের ভালো লাগে। বড়সড় শপিং মলের সামনে গিয়ে গাড়ি ব্রেক করে আসলাম। সূর্যের হাত ধরে ভেতরে নিয়ে যায় কামিনী। অরুণিমা বাবার সাথে চলতে থাকে। কামিনী নিজে পছন্দ করে বেশ কিছু পোশাক কিনে দেয় সূর্যকে। অরুণিমার জন্য কিছু কেনাকাটা শেষ করে বেরিয়ে আসে তারা। গাড়ি চলতে আরম্ভ করে আবার। শহরের মধ্যে ঘুরতে থাকে তারা। অনেক ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে যায় সবাই। সন্ধ্যা গড়িয়েছে বেশ কিছুক্ষণ আগেই। সিদ্ধান্ত নেয় রাতের খাবার রেস্টুরেন্টেই করবে। নামি দামি এক রেস্টুরেন্টে প্রবেশ করে চারজন। কামিনী নিজের ইচ্ছে মতো কিছু খাবার অর্ডার করে। সূর্য ছবি দেখে দেখে নুডলস ও চিকেন বিরিয়ানি অর্ডার করে। সূর্যের দেখা দেখি সেম খাবার অর্ডার করে অরুণিমার জন্য। আসলাম কামিনীর পছন্দ করা খাবার খায়।
খাওয়া শেষে বেরিয়ে আসে তারা। গাড়ি স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে সবাই সবার মতো নিজের রুমে চলে যায়, তবে তুর্যকেও কামিনীর সাথে করে নিয়ে যায়। রশিদ কামিনীর পরিবর্তন দেখে অনেক খুশি হয়। খুশিতে চোখ থেকে দুটোটা পানি গড়িয়ে পড়ে। এতদিনে তার ছেলেটা মায়ের মতন একজনকে হয়তো ফিরে পেল। তুর্যকে অরুণিমার পাশের রুমে থাকতে দেওয়া হয়। বড়সড় সাজানো গোছানো রুম দেখে তুর্য খুশি হয় অনেক। স্প্রিংয়ের মতো বিছানার গতি উঁচু নিচু হয়, এতে বেশ মজা পায় তুর্য। বারবার লাফিয়ে লাফিয়ে খেলায় মগ্ন হয় সে। কামিনী বেগম তাকে শুয়ে পড়ার আদেশ দিয়ে রুমের লাইট অফ করে দেয়। হালকা ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে রুম বাইরে থেকে লক করে দেয়। সবকিছু পর্যবেক্ষণ করে আসাদুজ্জামান কামিনীর হঠাৎ পরিবর্তনে কিছুটা সন্দেহ করে সে। তবে যে কারণেই হোক, ছেলেটা যে খুশিতে থাকছে এই মেলা। যে যার মতো ঘুমিয়ে পড়ে। রাত আস্তে আস্তে গভীর হয়ে ওঠে, অন্ধকার বাড়তে থাকে, মৃদু হাওয়া বইছে চারিদিকে। আকাশে তারার মেলা বসেছে, জোনাকি পোকা দেখা যাচ্ছে দু একটা। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। আজ হয়তো তারাও তুর্যের আনন্দ ভাগ করে নিয়েছে। সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠে তুর্য। রুম থেকে বেরিয়ে যায় বাইরে। বাবার সাথে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যে যেতে নেয় বাইরের দিকে। ঈশানের দরজার সামনে দিয়ে যাওয়ার সময় তুর্যকে থামিয়ে দেয় ঈশান। এই ছোট লোকের বাচ্চা এদিকে আয়। হাতের ইশারায় ডাকে তুর্যকে। মাথা নিচু করে এগিয়ে যায় তুর্য। জুতোর দিকে আঙুল তাক করে ঈশান বলে, এখান থেকে স্কুলের জুতোগুলো এনে পলিশ করে দে। তুর্য নিজের পোড়া হাতের দিকে তাকায়। ব্যথা সামান্য কমলেও এখনো বেশ ব্যথা আছে। পোড়া ঘাটাও দগদগে। এই হাতে কিভাবে জুতো পালিশ করবে সে? এত কি ভাবছিস? যা। ঈশানের ভয়ে জুতোর দিকে এগিয়ে যায় তুর্য। জুতো জোড়া হাতে নিয়ে পালিশ করার প্রস্তুতি নেয়। হঠাৎ জুতোর বেল্ট গিয়ে ধাক্কা লাগে তুর্যর পোড়া স্থানে। আর্তনাদ করে ওঠে সে। সামান্য রক্ত বেরিয়ে আসে। জুতোর সাথেও কিছু রক্ত লেগে যায়। তুর্যের আর্তনাদে পিছে ফিরে ঈশান। তুর্যের প্রতি মায়া দেখানোর পরিবর্তে রেগে যায় দিকি। জুতোর রক্ত লেগে যাওয়ায় রাগ মাথায় উঠে যায়। এগিয়ে গিয়ে পা দিয়ে লাথি মেরে ফেলে দেয় তুর্যকে। মেজের সাথে পোড়া হাত আবার ধাক্কা খায়। তুর্যের প্রাণ যায় যায় অবস্থা। সাধারণত ব্যথার থেকে ক্ষতস্থানের ব্যথা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে তুর্যের কাছে। নিজেকে সামলাতে না পেরে মাথা গিয়ে পড়ে দেওয়ালের কিনারায়। মাথায়ও চোট পায় খুব। মুহূর্তে জায়গাটা খুঁজে ফেঁকে ওঠে। তুর্যের আর্তনাদে ঈশানের মেজাজ আরো বিগড়ে যায়। ঘাড় ধরে টেনে তুলে দরজার বাইরে ছুঁড়ে ফেলে। তুর্য পড়তে পড়তে সামলে নেয় নিজেকে। তুর্যের চিৎকার শুনে বেরিয়ে আসে ইরান। বিরক্তিতে নাক মুখ জড়ো করে সে। কামিনী এসে জড়িয়ে ধরে তাকে। অজস্র চুমুতে ভরিয়ে দেয় তুর্যের মুখ। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, দেখি কোথাও লেগেছে? বেশি ব্যথা পেয়েছিস বাবা? কামিনীর ওভার অ্যাক্টিংয়ে বিরক্ত হয় ইদান ঈশান। সাথে রাগও হয় প্রচুর। এই সামান্য রাস্তার ছেলেকে নিয়ে সবার এত মাতামাতি কেন বুঝে আসে না তাদের। কামিনী নিজের সাথে করে নিয়ে চলে যায় তুর্যকে। তুর্য ফুপিয়ে কেঁদে চলেছে। আসলাম তালুকদার ইতিমধ্যে কোর্টে চলে গেছে। নতুন নতুন বিচারের সংখ্যা বাড়ছে। তার কাজের চাপ বাড়ছে প্রতিনিয়ত। এখন আর বাড়িতে বেশিক্ষণ কাটাতে পারবে না। সময় কেটে যায় বেশ কিছু ঘন্টা। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আসাদুজ্জামানের সাথে বাগানে এসেছে তুর্য অরুণিকা। আসাদুজ্জামান বসে আছে চেয়ারে। তুর্য অরুণিকা এদিকে ওদিকে ছুটাছুটি করছে। কখনো এই গাছ তো কখনো ওই গাছে ছুটে চলেছে। খেলাধুলা করছে দুজনে। গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায় অরুণিকা। ব্যথা পায় সামান্য। তুর্য এক হাত দিয়ে টেনে তোলে তাকে। হাত দিয়ে অরুণিকার শরীরের ধুলোবালিগুলো ঝেড়ে ফেলে। ব্যথায় পা ফেলতে পারে না অরুণিকা। তুর্য আলগোছে জড়িয়ে ধরে অরুণিকাকে। অরুণিকাও জড়িয়ে ধরে তুর্যকে। কেমন আলাদা অনুভূতি হচ্ছে তাদের। ছোট্ট ছোট্ট হৃদয়ে ধরা দেয় না তাদের অনুভূতি। তাদের মতোই হয়তো ছুটাছুটি করছে অনুভূতিগুলো। হঠাৎ অরুণিকা তুর্যকে জিজ্ঞেস করে, তুর্য ভাইয়া, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আচ্ছা তুর্য ভাইয়া, বড় হয়ে তুমি কি আমাকে বিয়ে করবে? হঠাৎ অরুণিকার কথায় হকচকিয়ে যায় তুর্য। এই মেয়ে বলে কি? এতটুকু মেয়ে বিয়ের কি বোঝে যেখানে সে নিজেই বিয়ে সম্পর্কে অবগত নয়? অরুণিকার কথায় হেসে ওঠে আসাদুজ্জামান। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, বড় হয়ে তুর্য তোমাকে অবশ্যই বিয়ে করবে। সত্যি বলছো তো দাদু? হ্যাঁ, একদম সত্যি। ছোট মেয়েটা কি বুঝলো সেই জানে। হেসে খেলে ছুটাছুটি করতে লাগলো পুনরায়। তুর্য মেতে উঠেছে তার সাথে। প্রজাপতিগুলো যেমন ফুলের বাগানে ছোটাছুটি করে, তুর্য অরুণিকাও প্রজাপতির মতো এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে খেলে যাচ্ছে। একজন অপরজনের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে কখনো। উঠে আবারও একসঙ্গে হেসে উঠেছে দুজনে খিলখিলিয়ে। তাদের ভাবভঙ্গিমা দেখে আসাদুজ্জামানও হেসে ওঠে। দূর থেকে পর্যবেক্ষণ করে তাদের একজোড়া চোখ। তাদের মনোরম দৃশ্যে রাগে ক্ষোভে জলজল করে ওঠে তার চোখ। লাল হয়ে যায় চোখের মনি। মুখে ফুটে ওঠে রাগের আভাস। তপ্ত নিঃশ্বাস ছাড়ে সে। পরক্ষণে ভাবে কিছু।
নিজের করা পরিকল্পনা চিন্তা করে হেসে ওঠে ঠোঁট বাঁকিয়ে। ফিসফিসিয়ে বলে, হেসে নাও, প্রাণ খুলে হেসে নাও। তোমার আয়ু কম এসেছে এই বাড়িতে। যাবার পূর্বে যত খুশি এসে নাও, কেউ তোমাকে বাধা দেবে না। বোকা ছেলে। মুহূর্তে অট্ট হাসিতে ফেটে পড়ে রহস্যময় মুক্তি। আজ তার ভীষণ আনন্দ হচ্ছে। জয়লাভ না করেই আনন্দ। যখন বিজয়ের নিশানা উড়বে তখন কতটা আনন্দ হবে সে। মনে প্রাণে বিশ্বাস করে সে এবার তার জয় হবে। দূর হবে বাড়ি থেকে আপদ। আপদ বিদায় করে সে শান্তির শ্বাস ফেলবে। চেয়ার থেকে উঠে দাঁড়ায় আসাদুজ্জামান। এখনো হাঁটুর বল ফুরোয়নি। লাঠি বাদেই হাঁটাচলা করতে পারে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাগানে। নিজের কাছে ডেকে নেয় অরুণিকা ও তুর্যকে। খেলতে খেলতে দাদার উদ্দেশ্যে দৌড়িয়ে আসে দুজন। কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে আস্তে আস্তে। আকাশের অবস্থাও তেমন একটা ভালো না। বৃষ্টি নামবে যে কোনো সময়। বর্ষাকালে এই এক সমস্যা। হঠাৎ করে আগাম বার্তাবিহীন ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসে। বেশ অনেক আগে এসেছে বাড়িতে। তিনজন আবারও বাড়ির দিকে রওনা দেয়। সূর্য ও অরুণিকা একে অপরের হাত ধরে চলছে। নিজেদের মধ্যে কথা বলছে কিছু নিয়ে। কথার মাঝে হেসে উঠছে একসাথে। তারা ফিরে যায় বাড়িতে। কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়। পৃথিবীতে অন্ধকার নেমে আসে। সূচনা হয় নতুন এক রাতে। মুখ থুবড়ে মেঝেতে পড়ে আছে সূর্য। ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সামনে ইরান দাঁড়িয়ে, হাতে মোটা লাঠি। সূর্যের ছোট চুলগুলো মুঠো করে টেনে উপরে তুলে দাঁড় করায় ইরান। হাতের লাঠি দ্বারা আঘাত করে পায়ে। আঘাতপ্রাপ্ত জায়গায় হাত দিয়ে চেপে ব্যথায় কুকড়ে ওঠে সূর্যের জুতো নেই। খালি পায়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। কামিনী তাকে ইদানের একজোড়া জুতো দিয়ে দেয়। জুতো জোড়া ইদানের পছন্দের ছিল। মায়ের সামনে কিছু বলতে না পারলেও এখন নিজের খায়েশ মিটিয়ে নিচ্ছে। হাতের লাঠি দিয়ে আবারও আঘাত করে সূর্যের অপর পায়ে। এবার ব্যথায় বসে পড়ে সে মেঝেতে। চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। ইদান আবারও চুলগুলো টেনে দাঁড় করায়। ওঠ, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত? সামান্য এক ভিখারির বাচ্চা হয়ে আমার জুতোয় হাত দিয়েছিস? ব্যথা পাচ্ছি ভাইয়া, ছেড়ে দাও আমাকে। আমি জুতো নিতে চাইনি, আমাকে জোর করে দিয়েছিল। হ্যাঁ, জোর করে দিয়েছিল। তুই কি ছোট বাচ্চা? চিনি না তোদের মতো ছেলেকে। জীবনের চোখে দেখেছিস এমন জুতো? বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। ধাক্কা মেরে বের করে দেয় সূর্যকে। সূর্য টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। পোড়া হাতে ব্যথা পায় ভীষণ। হাতের কনুইতেও অনেক ব্যথা পেয়েছে। কোনো মতে উঠে দাঁড় করায় নিজেকে। কাঁদতে কাঁদতে চলে যায় নিজের ঘরে। দুপুর গড়িয়েছে কিছুক্ষণ আগে। বৃষ্টির পরে চারিদিকে কড়া রোদ পড়েছে। সকলে ঘেমে নিয়ে একাকার। তালুকদার বাড়ির সবাই দুপুরের খাবার শেষ করে। সূর্য নিজের ঘরে শুয়ে আছে। ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। সকালে ইদানের হাতে মার খেয়ে ঢুকেছে আর বের হয়নি। কামিনী খেতে রেখেছিল, বলেছে খিদে নেই। একটু আগে অরুণিকা অনেকক্ষণ ডাকাডাকি করে ফিরে গেছে। সূর্যর ভালো লাগছে না কিছু। প্রতিদিন এত এত অত্যাচার ছোট শরীরে সহ্য করতে পারছে না। এত অবহেলা অপমান শরীরে কাটার মতো দিচ্ছে। হাতের ব্যথা এখনো কমেনি। ব্যথার চোটে শরীরে জ্বর নেমে এসেছে। তবুও কাউকে বলে না সূর্য। মনে মনে ডেকে ওঠে তার মাকে। তার মা আজ বেঁচে থাকলে এত অবহেলা সহ্য করতে হতো না, এত মারধর খেতে হতো না। মা বেঁচে থাকতে কখনো কেউ একটা ফুলের আঁচড়ে দিতে পারেনি, কিন্তু এখন বড় বড় ক্ষত তৈরি করলেও বাঁচানোর কেউ নেই। মায়ের উদ্দেশ্যে ডুকরে কেঁদে ওঠে সূর্য। ছোট্ট ছোট্ট ঠোঁটে মা মা আওড়াতে থাকে। জ্বর অল্প অল্প করে বাড়তে থাকে। কেটে যায় বেশ কিছু ঘন্টা। শরীর জ্বরে গরম হয়ে ওঠে। মাথাটা ঝিমঝিম ধরেছে। ব্যথায় ফেটে পড়ছে। কিছুটা চোখ লেগে আসছে সূর্যের। কাঁথা মুড়িয়ে শুয়ে থাকে সূর্য। বারবার মনে পড়ছে আজ তার মাকে। বাবাকেও সারাদিন দেখেনি। সূর্য ঘুম থেকে ওঠার আগেই চলে গেছেন আসলাম তালুকদারকে নিয়ে। এখনো বোধ হয় বাড়ি ফেরেনি। ফিরে আসলে ঠিক সূর্যের সাথে দেখা করতে আসবে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে। চারিদিকে ছড়িয়েছে ঘন অন্ধকার। আকাশে তারার দেখা নেই। আজকের রাতটা মেঘলা মেঘলা। ঝিরঝিরে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে ইতিমধ্যে। আস্তে আস্তে প্রকৃতি বিপর্যয়ে চলে যাচ্ছে। বিজলি চমকানোর শব্দ পাওয়া যাচ্ছে তালুকদার বাড়ি থেকে। প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করে কামিনী। আস্তে আস্তে বাড়তে থাকে তার চিৎকার আহাজারি। একটু আগে আসলাম এসেছে। রুমে ছিল সে। কামিনী চিৎকারে বেরিয়ে আসে ডাইনিং রুমের দিকে। আসাদুজ্জামানও বেরিয়ে আসে সেখানে। ঈশা নিদান দাঁড়িয়ে আছে মায়ের সামনে। অরুণিকাও সেখানেই। কি সর্বনাশ হলো আমার, সব শেষ হয়ে গেল। এখন আমার কি হবে? দুধ কলা দিয়ে কালসে পুষেছি আমি। জানতাম এই ছোট লোকের বাচ্চা নিমখারামি করবে। এছাড়াও অনেক কিছু বলে আহাজারি করতে থাকে কামিনী। কামিনীর চিৎকারে বিরক্ত হয়ে আসলাম। ধমক দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে খুলে বলতে। কি আর হবে? কিছুদিন আগেই আমেরিকা থেকে ফিরে সোনার গয়না দিয়েছিল আমার ভাই। সেগুলো খুঁজে পাচ্ছি না। সাথে 5,000 টাকাও ছিল। আলমারিতে রেখেছিলাম আমি সেগুলা। এখন দেখছি সেগুলো আর নেই। কত করে বলেছিলাম এই ছোট লোকের বাচ্চাকে বের করে দিতে, সেগুলো এই নিয়েছে।
আসলাম ও আসাদুজ্জামান ধমকে ওঠে কামিনীকে। এসব কি বলছো কামিনী? তুমি কিভাবে একটা ছোট ছেলেকে দোষারোপ করতে পারো? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? এরপরও প্রমাণ চাইবে তুমি? এই বাড়িতে ও ছাড়া বাইরের কে আছে? তাছাড়া ও ছাড়া আমার ঘরে কেউ যায় না। সাধারণত এই ঘটনার ভিত্তিতে তুমি তুর্যকে চোর সাব্যস্ত করতে পারো না। তাহলে কে নেবে আমার গয়না? কোনো বাইরের মানুষ তো এই বাড়িতে প্রবেশ করেনি। আসাদুজ্জামান পাশ থেকে বলে, খুঁজে দেখো নিজের কাছে ভালো করে। এমনও হতে পারে কোথায় রেখেছো মনে পড়ছে না। স্পষ্ট মনে আছে আমার, আলমারি ছাড়া অন্য কোথাও রাখিনি। তবু সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও পাইনি। এবার আসলাম বলে, তাহলে খুঁজে দেখা হোক সবার ঘরে। বাড়ির বাইরে তো আর যাবে না, থাকলে বাড়ির মধ্যেই থাকবে। সবাই আসলামের কথায় সম্মতি জানায়। ইতিমধ্যে রশিদে চলে এসেছে এখানে। সবাই মিলে খুঁজতে আরম্ভ করে। সর্বপ্রথম খোঁজার জন্য প্রবেশ করে কামিনীর রুমে। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে লাভ হয় না তাদের। হতাশার শ্বাস ফেলে আসলাম তালুকদার বেরিয়ে আসে সেখান থেকে। পরবর্তীতে খুঁজতে থাকে ইদান ও ঈশানের রুমে, তবে সেখানেও কিছু পায় না। এবার সবাই আসাদুজ্জামানের রুমে ঢোকে, অনেক খোঁজাখুঁজি করেও কিছু পায় না। হতাশার শ্বাস ফেলে আসলাম, কোথাও কিছু নেই। অরুণিকার রুম আগেই খুঁজেছে, তাহলে বাকি আছে শুধু তুর্যের রুম। সবাই এগিয়ে যায় তুর্যের রুমের দিকে। ভেতর থেকে লক করা, আলতো করে দরজায় টোকা দেয় আসলাম, তবে তুর্যর কোনো রেসপন্স পায় না। পরবর্তীতে আসলামকে সরিয়ে দরজার সামনে আসে কামিনী। জোরে জোরে এলোপাথারি ধাক্কা দিতে থাকে। সূর্যের জ্বর এসেছে প্রচুর, মাথা ব্যথা বেড়েছে, কারণ ধাক্কা ধাক্কিতে ঘুম উবে যায় তার। কোনো মতে পিট পিট করে চোখ জোড়া খোলে, আস্তে ধীরে উঠে আসে। দরজা ছিটকিনি কোনো মতে খুলে দরজা থেকে সামান্য সরে আসে। দরজার বাইরে সবাইকে একসাথে দেখে অবাক হয় কিঞ্চিত। কামিনী এদিক ওদিক না তাকিয়ে তুর্যকে সামনে থেকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। তুর্য ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আসলাম তালুকদার তাকে আগলে ধরে। কামিনী কাপড়ের কাবাড খুঁজতে থাকে। সম্পূর্ণ জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত জিনিস। রুমের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও কিছু পায় না। আসলাম কড়া কণ্ঠে কামিনীর উদ্দেশ্যে বলে, বাচ্চাটাকে দোষ দেওয়া বাদ দাও কামিনী, তুমি অযথাই বাড়াবাড়ি করছো। আমি জানতাম তুর্য কখনো চুরি করতে পারে না। সবাই বেরোতে নিলে তুর্যের বিছানার দিকে এগিয়ে যায় কামিনী। এক টানে বিছানা তুলে ফেলে। বিছানার নিচে গয়নার বাক্সটা দেখে ঠোঁটে ফুটে ওঠে রহস্যের হাসি। বাঁকা হেসে নিজেকে স্বাভাবিক করে চিল দিয়ে বলে কামিনী, এই তো পেয়েছি, জানতাম আমি এই ছোট লোকের বাচ্চা ছাড়া এগুলো কেউ নেবে না। এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পোষাচ্ছি আমি। সবাই কথা বলার ভাষা হারায়। তুর্য এমনটা করবে কেউ কল্পনাও করেনি, তবে তুর্য স্বীকার করে না। বারবার বলতে থাকে সে কিছুই চুরি করেনি। কামিনী এগিয়ে গিয়ে থাপ্পড় বসে তুর্যের গালে। মুহূর্তে গালে 5 আঙ্গুলের দাগ বসে যায়। রশিদ মিয়া মাথা নিচু করে সব সহ্য করে নেয়। হুড়হুড় করে রুম থেকে হাত ধরে টেনে আনে তুর্যকে। ডাইনিং রুমের মেঝেতে ছুঁড়ে ফেলে তাকে। মেঝেতে পড়ে ব্যথায় কেঁদে ওঠে তুর্য। আজকেও তাকে ঠেকানোর সাহস পায় না। আসাদুজ্জামানের কিছু বলার নেই। এখন কি বলবে সে, যেখানে প্রমাণ সহ পেয়ে গেছে তুর্যই চুরি করেছে। তবে আসাদুজ্জামান বিশ্বাস করে না তুর্য চুরি করেছে। ছেড়ে দাও ওকে, তুর্য চুরি করতে পারে না, কোথাও কোনো ভুল হচ্ছে। বাবার কথা এবার বিরোধিতা করে আসলাম। চুপ করুন বাবা, আজকে একটা কথা বলবেন না। এই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, আমাদের খায় আমাদের পরে আর আমাদের বাড়িতেই চুরি করে। আসলামের কথায় মুখটা ছোট হয়ে যায় তুর্যের। সে ভেবেছিল অন্তত আসলাম তাকে সাপোর্ট করবে, কিন্তু আসলামও তাকে ভুল বুঝলো। চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ে তুর্য। কামিনী কর্কশ কণ্ঠে বলে, বেরিয়ে যায় এই বাড়ি থেকে। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। এই বাড়িতে তোর কোনো চোরের ঠাঁই নেই। হাত ধরে টেনে নিয়ে যেতে নেয় কামিনী। তুর্য বাবাকে চেপে ধরে। কামিনী হাত ছাড়লে আরো আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে বাবাকে। ফুপিয়ে কেঁদে ওঠে, ভাঙা ভাঙা গলায় বলে, বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি। অন্তত তুমি বিশ্বাস করো, তোমার ছেলে চোর নয়। রশিদ মিয়া ছেলেকে ছাড়িয়ে নেয়, শক্তপক্ত চর বসায় গালে। তুই আমার ছেলে না, কোনো চোর আমার ছেলে হতে পারে না। এই মুখ দিয়ে কখনো বাবা বলে ডাকবি না তুই। শক্ট খায় তুর্য। শেষমেশ বাবাও তাকে ভুল বুঝলো, কেউ বিশ্বাস করলো না তাকে। কামিনী এবার টেনে হিচড়ে নিয়ে যেতে নেয় তুর্যকে। অরুণিকা কাঁদছে তুর্যের কষ্টে। আসাদুজ্জামান চশমা খুলে মুছে নেয় চোখের পানি। ইদা নিশানের মুখে পৈশাচিক আনন্দ। আসলাম নির্বিকার। সদর দরজা পেরিয়ে মেন গেটের দিকে এগিয়ে যায় কামিনী। বাইরে বের করে দেয় তুর্যকে। দরজা লাগানোর আগের মুহূর্ত পর্যন্ত তুর্য ভেতরের মানুষগুলোকে দেখতে থাকে নিজের বাবাকে, যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ তার জন্যই তার বাবার উঁচু মাথাটা নিচু হয়ে গেল, কিন্তু এতে তার কি কোনো দোষ ছিল? তুর্যকে বের করে জোরে সোরে দরজা লাগিয়ে দেয় কামিনী। তার উদ্দেশ্য হাসিল করতে পেরে বাঁকা হেসে ওঠে। এতদিন তো এই দিনটিরই অপেক্ষায় ছিল। এতদিন তুর্যের সাথে করা আনন্দ, স্নেহ, ভালোবাসা সবই ছিল নাটক।
সবাই যেন বিশ্বাস করে কামিনী তুর্যকে আপন করে নিয়েছে, এই জন্যই করেছিল এগুলো। নিজের প্ল্যান সাকসেসফুল করে পৈশাচিক আনন্দে মেতে ওঠে কামিনী। বাইরে দাঁড়িয়ে থাকে তুর্য, চোখ দুটো তালুকদার বাড়ির পানে। গত 2 বছর যাবৎ বাড়িটিতে কত শত স্মৃতি জমেছে তার, কাঁদতে থাকে অঝরে। বেশ রাত ঘনিয়ে এসেছে, বিজলি চমকানোর আওয়াজ হচ্ছে পরপর। হঠাৎ অঝরে বৃষ্টি শুরু হয়, সূর্য ভিজে যায় বৃষ্টিতে। এই গভীর রাতে বৃষ্টির মধ্যে কোথায় যাবে সে ভেবে পাচ্ছে না, যাওয়ার মতো কোনো জায়গাই নেই তার। হাঁটতে থাকে সামনের দিকে, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলতে থাকে আপন মনে। চোখের পাতায় ভেসে ওঠে তালুকদার বাড়িতে কাটানো সব মুহূর্তগুলো। ভেসে ওঠে অরুণিকার বাচ্চা বাচ্চা মুখ, ভেসে ওঠে শেষবার দেখা অরুণিমার কাদো মুখটা। মনে পড়তে থাকে আসাদুজ্জামানের সাথে কাটানো মুহূর্তগুলো, কত মজা করেছে তাদের সাথে। আর কখনো হয়তো তাদের কাছে যেতে পারবে না তুর্য। কেন তার সাথে সবসময় এমন হয়? যখন একটু ভালো থাকতে শুরু করে কেন তাকে সর্বশান্ত করে দেওয়া হয়? সব দুঃখ কি তার একার জন্যই তৈরি হয়েছে? রাত আস্তে আস্তে গভীর হতে থাকে। রাত প্রায় শেষের দিকে, সবাই সবার মতো ব্যস্ত ঘুমে, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে অন্ধকার রাস্তায় হেঁটে চলেছে এক 10 বছরের বাচ্চার ছায়া, যে হেঁটে চলেছে আপন মনে, হেঁটে চলেছে দিক দিগন্তহীন পথে। কোথায় এই পথের শেষ, কোথায় গিয়ে থামবে সে, সামনে কি অপেক্ষা করছে তার জন্য, কোথায় টেনে নিয়ে যাচ্ছে তার ভাগ্য, সবকিছুই তার অজানা। ভোরের আলো ফুটে ওঠে, তড়িঘড়ি করে হেঁটে চলেছে মানিক মিয়া, হাতে স্টিলের বালতি, পা চালিয়ে চলেছে দ্রুত গতিতে। ছোট্ট চায়ের একটি দোকান আছে তার, শহরের শেষ প্রান্তে প্রায়। কোনো মতে এই দোকান চালিয়ে সংসার চলে। মোটাসোটা শরীরের আকৃতি মানিকের, কালো কুচকুচে চেহারা, খিটখিটে মেজাজের মানুষ, মাথায় ডাক পড়া, বয়সটা ঠিক 47-48 বছর। ছোট টং দোকানে এগিয়ে যায় সে। দোকানে রাখা বেঞ্চে একটি বাচ্চা শুয়ে আছে। এমনি আজকে দেরি হয়ে গেছে, তারপর আবার দোকানে কে নাকি শুয়ে আছে। মানিকের মেজাজ আরও খিটখিটে হয়ে যায়। হাতের বালতিতে পানি এনে ঢেলে দেয় বাচ্চার দিকে। হঠাৎ পানির স্পর্শে তড়িঘড়ি করে জেগে ওঠে তুর্য। প্রচুর রাত হয়ে যায় কাল, অনেকক্ষণ হাঁটার কারণে পাজোড়া ব্যথা হয়ে গেছিল। সামনে বেঞ্চ দেখে শুয়ে পড়ে সেদিকে, কোনো কিছু ভাবার সময় পায় না ক্লান্ত দেহে। চোখ জোড়া পিটপিট করে ফুলের সামনে দাঁড়িয়ে থাকা কালো কুচকুচে মোটা আকৃতির মানবকে দেখে ভয় পায় কিছুটা তুর্য। এই কে রে তুই ছোড়া? আমার দোকানে কেন সকাল সকাল আপদ? সর এখান থেকে, দোকান খুলতে দে। মানিকের ঝাঁঝালো কথায় সরে আসে তুর্য, তবে ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে। মানিক মিয়া দোকান খুলতে আরম্ভ করে। কিছুক্ষণ পর তুর্য মানিকের উদ্দেশ্যে যায়। আমাকে একটা কাজ দেবেন চাচা? আমার কোথাও যাওয়ার নেই, আমাকে একটা কাজ দিন না দয়া করে। এই তুই পাগল নাকি রে? দেখছিস তো আমার ছোট একটা দোকান, আমার এই সংসার চলাতে হিমশিম খাই, সেখানে তোকে বেতন দেবো কোথা থেকে? সকাল সকাল ঝামেলা না করে যা এখান থেকে। তুর্য এবার খানিকটা কেঁদে ফেলে। দয়া করে একটা কাজ দিন না, আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। আরও অনেক কিছু আহাজারি করে বলতে থাকে তুর্য। অবশেষে মানিক মিয়া তাকে কাজে রাখে। কাজ শুরু করে তুর্য, সবাইকে চা এগিয়ে দেয়। মানিকের টুকিটাকি কথা শোনে। এর পরিবর্তে মানিক প্রতিদিন দুবেলা 40 টাকা করে দেবে বলেছে। 40 টাকায় কোনো মতে চলে যাবে তুর্যের। বেলা গড়িয়ে এলে 2টো বিস্কিট দেয় মানিক। বিস্কিট 2টো খেয়ে পানি খায় তুর্য। আবারও মনে পড়ে যায় অরুণিকা ও তার বাবার কথা। পানি গড়িয়ে পড়ে চোখ থেকে 2 ফোঁটা। আলগোছে পানি মুছে নিজের কাজে লেগে পড়ে। কাজ না করলে পেটে ভাত পড়বে না। এগিয়ে দিতে থাকে সবাইকে চা পান। ভালো মতো কাজ করলেও মানিক খিটখিটে ব্যবহার করছে, তবুও সব সহ্য করে নেয় তুর্য। এর থেকে কত খারাপ ব্যবহার, আঘাত সহ্য করেছে সে। কালো চকচকে গাড়িটা এসে থামে মানিক মিয়ার ছোট টং দোকানের সামনে। ভেতর থেকে বেরিয়ে আসে 40-45 বছরের লোকটি, সাদা শার্ট কোনোই গোটানো পর্যন্ত, কালো প্যান্ট ও পায়ে জুতা। এসে বসে দোকানে রাখা বেঞ্চে। তাকে দেখে মানিক ব্যস্ত হয়ে যায়, ছুটে আসে তার কাছে। সাহেব, কি লাগবে আপনার? চা দেবো আপনারে? এত ব্যস্ত হয়েও না মানিক, আমি তো চা খেতেই আসি। আস্তে ধীরে কড়া লিকারের একটা চা তৈরি করো। মানিক ছুটে যায় দোকানের ভেতরে। বাইরে বসে থাকা লোকটির নাম ইমরান। ঢাকার ভেতরে উত্তরায় তার বাড়ি। পূর্বে এই ছোট্ট শহরে তার বাবার বসতি ছিল। মাঝে মধ্যে বাবার কবর দেখতে আসে সে। অনেক কোটিপতি তিনি, টাকার অভাব নেই। ঢাকায় নিজের কোম্পানি আছে 2-3টা। মানুষ যে মানিকের ছোট ঝুপড়ি দোকানে চা খেতে এসেছে, এতেই নিজেকে সৌভাগ্যবান ভাবে মানিক। আজ প্রথম নয়, যখনই এই গ্রামে সে পা রাখে তখনই মানিকের দোকানে আসে চা খেতে। চায়ের মূল্যে 100 গুণ বেশি টাকা ধরিয়ে দেয়। সুন্দর করে কড়া লিকারের একটি চা বানায় মানিক। বাইরের কাস্টমারের প্রতি তার নজর নেই, সব ধ্যান ইমরানের প্রতি। চা বানানোর শেষে তুর্যকে ডাক দেয়। তুর্য এগিয়ে আসলে বলে, যা এই চাটা গিয়ে ওই সাহেবকে দিয়ে আয়, আরও কিছু চাইলে জানাবি এসে। যতক্ষণ না যাবে আর আশেপাশে
থাকবি, কি লাগবে দেখবি, দেখিস কোনো ঝামেলা পাকাস না। সূর্য মাথা নেড়ে চা নিয়ে চলে যায়। এগিয়ে যায় ইমরানের উদ্দেশ্যে। ইমরানের কাছাকাছি যেতেই ইটের ভাঙা টুকরায় পা বেঁধে পড়ে যায় সূর্য। হাতের চায়ের কাপ দিয়ে পড়ে ইমরানের শার্টে। হাতের কনুইতে ব্যথা পায় প্রচুর। ভেতর থেকে ছুটে আসে মানিক। সূর্যের কান ধরে দাঁড় করিয়ে থাপ্পড় মারে গালে। তোকে বলেছিলাম না কোনো ঝামেলা যেন না হয়। সাহেবের গায়ে চা ফেললি কেন? বেরিয়ে যা তুই আমার দোকান থেকে, তোকে দোকানে রাখবো না। নিজের শার্ট থেকে চা ঝেড়ে ফেলে ইমরান। সবকিছু চোখের পলকে ঘটে যায়। মানিকের ছোট্ট বাচ্চাটার প্রতি অদ্ভুত আচরণে কিছুটা রাগ হয় ইমরানের। মানিকের হাত থেকে ছাড়িয়ে নেয় সূর্যকে। ফের মানিকের উদ্দেশ্যে বলে, ওকে মারলে কেন তুমি? কিছুটা ধমকের সুরেই বলে। এই প্রথম ইমরানের কড়া কথা শুনে ভয় পেয়ে যায় মানিক। আমতা আমতা করে বলে, আসলে সাহেব, ও আপনার শরীরে চা ফেলে দিয়েছিল, আবার চায়ের কাপও ভেঙে ফেলেছে, সেজন্য রাগ করে রাখতে পারিনি। মাত্র একটা কাপের জন্য বাচ্চাটার গায়ে হাত তুলবে? চুপ হয়ে যায় মানিক। কোনো কথা না বলে মাটির দিকে মুখ নিচু করে থাকে। বেশ কিছু কথা বলে পকেটে থেকে 1000 টাকা নোট বের করে দেয় মানিকের উদ্দেশ্যে। নাও, এখানে থেকে কাপ কিনে নিবে। ভদ্রতার খাতিরে না বলে মানিক। ইমরান ফের দিতে গেলেই নিয়ে নেয়। সূর্যকে নিজের পাশে বেঞ্চে বসে ইমরান আলতো করে থুতনিতে হাত দিয়ে মুখে উপরে তোলে। ফর্সা টুকটুকে বাচ্চাটা, চুলগুলো একটু বড় হয়ে গেছে, অযত্নে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ঠোঁটে কাটা দাগ সহ অনেক আঁচড়। বাম গালে সদ্য মানিকের 5 আঙুলের দাগ জল করছে। সূর্যের দিকে তাকিয়ে কিছুটা মায়া হয় ইমরানের। তোমার নাম কি পিচ্চি? সূর্য আমতা আমতা করে নিজের নাম বলে। তোমার বাসা কোথায়? এখানে কিভাবে আসলে? সূর্য নিজের বাবার পরিচয় দিতে চায় না। যে বাবা ছেলেকে নিজের থেকে তাড়িয়ে দেয়, রাত করে ছেলেটা কোথায় যাবে চিন্তাও করে না, সেই বাবার পরিচয়ে বাঁচবে না সূর্য। সকল সত্য লুকিয়ে ধীরে ধীরে বলে, আমার কেউ নেই, বাবা মা অনেক আগেই মারা গেছে। এখানে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর এই দোকানের আমি কাজ করি। বিনিময়ে তিনি আমাকে 2 বেলা খাবার টাকা দেয়। কত টাকা করে দেয়? 40 টাকা। মুখটা ছোট হয়ে যায় ইমরানের। এই জামানায় 40 টাকায় কি হয়? ছেলেটার জন্য খুব মায়া কাজ করে তার। আমার সঙ্গে যাবে তুমি? তোমাকে কাজ করতে হবে না, আমার সন্তান হয়ে থাকবে তুমি। প্রতিদিন অনেক অনেক মজা কিনে দিব। সূর্য ইমরানের কথায় রাজি হয়ে যায়। এখানে থেকে সে ঠিকমতো খেতে পারবে না। রাতে একাই অন্ধকারে থাকা লাগবে। তালুকদার বাড়িতেও তার কোনো ঠাঁই নেই। তাহলে না গিয়ে উপায় কি তার? ইমরান সূর্যের হাত ধরে বসিয়ে দেয় গাড়িতে। নিজে উঠে পড়ে ড্রাইভিং সিটে। চলতে আরম্ভ করে গাড়ি। সূর্য পাড়ি দেয় এক নতুন জীবনে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। কি অপেক্ষা করছে তার সামনে? নতুন করে আবার কোনো বিপদে পড়ল না তো? এসব চিন্তা মাথায় আসে না সূর্যের। নির্বিঘ্নে যেতে থাকে ইমরানের সঙ্গে। গাড়ির মধ্যে টুকিটাকে প্রশ্ন করে ইমরান। সূর্য তার জবাব দেয়। হেসে হেসে কথা বলতে থাকে দুজনে। আস্তে আস্তে কালো গাড়িটা চলে যায় রাস্তার শেষ প্রান্তে। পেছনে ধুলো উড়িয়ে হারিয়ে যায় গাড়ির অস্তিত্ব। কিছুক্ষণ সেদিকেই তাকিয়ে থাকে মানিক। বাচ্চা ছেলেটার উদ্দেশ্যে উপহার দেয় এক চিমটে হাসি। সূর্যের জন্য তারও মায়া কাজ করছিল, তবে স্বভাব সুলভ খিটখিটে চরিত্রটা ধরে রাখতে পারেনি। তবে এটা ভেবে সে খুশি হয় বাচ্চাটা বিশ্বস্ত একটি হাত খুঁজে পেল। আশা করা যায় এই হাত দ্বারা হবে না কখনো প্রতারণা, আর না হবে অবহেলা। সময়ের মতো সময় চলে নিজ গতিতে। বছর শেষে নতুন বছরের আগমন ঘটে। ঋতুর ধারা পরিবর্তন ঘটে। এভাবেই ঘুরে ফিরে পরিবর্তন ঘটতে থাকে পৃথিবীতে। আসলে পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়। জীবন কারোর জন্য বিন্দুমাত্র থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। হয়তো হুটহাট একটু অভাব পড়তে পারে, কিন্তু সময়ের সাথে সাথে সেই অভাবটাও পূরণ হয়ে যায়। তবে জীবনে একটা বিরতি প্রয়োজন। লম্বা সময়ের জন্য সবকিছু ছেড়ে আসার প্রয়োজন। মন ও মস্তিষ্কের সুস্থতার জন্য হলেও লম্বা বিরতির প্রয়োজন আছে। যেখানে আপনার কদর নেই সেখান থেকে সরে আসতে হবে। মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবা উচিত। মধ্যে কেটে গেছে সূর্যের জীবনে 19টি বছর। 10 বছরের বাচ্চাটা আজকে 29 বছরের যুবকে পরিণত হয়েছে। হাতের ফাইলগুলো টেবিলে রেখে বাইরে চলে যায় সূর্য। কেবিন থেকে বের হতে স্টাফগুলো তাদের কাজ রেখে দাঁড়িয়ে পড়ে সম্মান বজায় রাখতে। সূর্য শান্ত নজরে সবাইকে দেখে বসার ইশারা করে। বের হয়ে যায় অফিস থেকে। ইমরানের বয়স বেড়ে গেছে। বৃদ্ধ বয়সে আর অফিস সামলাতে পারে না, সবসময় বাড়িতেই বসে থাকে। ইমরানের অবর্তমানে 2 বছর যাবত সূর্য সব কাজ সামলে নেয়। এখন এই রায় ইন্ডাস্ট্রির একমাত্র মালিক সূর্য। সূর্য গাড়ির দিকে এগিয়ে গেলে গাড়ির দরজা খুলে দেয় ড্রাইভার। ব্লেজারটা খুলে হাতে নেয় সূর্য, বসে পড়ে গাড়িতে।
গাড়ি চলতে থাকে রায়বাড়ির উদ্দেশ্যে। 19 বছর আগে ইমরান তুর্যকে নিয়ে এই বাড়িতে এসেছিল। ইমরান আর তার স্ত্রী ছাড়া তৃতীয় কেউ নেই তাদের পরিবারে। 17 বছর বৈবাহিক জীবনেও বাচ্চার মুখ দেখতে পারেনি ইমরান। একটা বাচ্চার জন্য কত চিকিৎসা করেছে, কত জায়গা দৌড়াদৌড়ি করেছে, কিন্তু লাভের লাভ কিচ্ছু হয়নি। ইমরানের স্ত্রী মালিহা একটা বাচ্চার জন্য দিশেহারা হয়ে যায়। ডক্টর জানিয়েছে তাদের কোনো সন্তান হবে না। সন্তানের দুঃখে ভেঙে পড়েছিল দুজন। ঠিক তখনই দেখা মেলে তুর্যর সাথে। যেদিন প্রথম তুর্যকে সাথে এনেছিল চৌধুরী বাড়িতে, সেদিনই মালিহা তাকে নিজের সন্তানের মতো আগলে নেয়। ভালোবাসা, মমতা, স্নেহ দ্বারা ভুলিয়ে দেয় তুর্যের অতীত। চৌধুরী বাড়িতে বেড়ে উঠতে থাকে তুর্য। ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় তাকে। তুর্য সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় দেয়, ভালো ফলাফল করে প্রতি বছর। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটিতে পড়তে থাকে তুর্য। কিছু বছর পর ভার্সিটির লেকচারার হিসেবে যোগদান দেয়। তবে ইমরান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে অবশ্য সুস্থ হয়ে গেলেও আর অফিসে যোগ দেয় না। তুর্যকেই দেখাশোনা করতে হয় অফিস। এভাবেই চলছে তুর্যের নতুন জীবন। ভাবনা চিন্তার মাঝে গাড়িটি এসে থামে রায় বাড়ির সদর দরজা। দূর থেকে সাদা রং করা চারতলা বাড়িটি দেখতে মেঘের মতো, সুন্দরভাবে সাজানো গোছানো চারপাশে। বাড়ির চারপাশে গাছগাছালিতে ভরা। শহরের মধ্যে এত গাছ সহ বাড়ি খুব কমই দেখা যায়। গাড়ি থেকে নেমে কলিং বেল বাজায় তুর্য। একজন কাজের মহিলা এসে দরজা খুলে দেয়। তুর্য শার্টের বোতাম খুলতে খুলতে চলে যায় দোতলায়। মাজার ব্যথায় ওঠানামা না করতে পারে নিচতলাতেই থাকেন ইমরান ও মালিহা। তুর্য দোতলার রুমে থাকে, বাকি সম্পূর্ণ বাড়ি ফাঁকা। বাড়িটা একদম ভূতের বাড়ির মতো। 4 তলা বিশিষ্ট এত বড় বাড়ি ফাঁকা ঢুলঢুলে। বাড়ির তুলনায় সদস্য সংখ্যা একদমই নগণ্য। শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে, প্রবেশ করে ওয়াশরুমে। ঝর্ণাটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। অসহ্য গরম লাগছিল তার। গ্রীষ্মের তাপ দিন দিন বেড়েই চলেছে। বেশ কিছুক্ষণ সময় ধরে লম্বা শাওয়ার নেয় তুর্য। গোসল শেষে একটা কালো রঙের ট্রাউজার পরে, শরীরে জড়িয়ে নেয় পাতলা সাদা শার্ট। শার্টের হাতাগুলো ফোল্ড করে নিচে নেমে আসে। সদ্য গোসল করে চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কিছু পানিতে শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। উদয়মান হচ্ছে দেহের ভাঁজ। ডাইনিং টেবিলে বসে মা মা বলে চিৎকার করতে থাকে। ঘর থেকে বেরিয়ে আসে মালিহা। সন্ধ্যার আজান পড়তে বেশি দেরি নেই, আর অল্প কিছুক্ষণ। মালিহা বেগম প্লেট নিয়ে খাবার বাড়তে থাকে। সূর্য চুপচাপ বসে ফোন টিপছে। মুখে তুলে খাইয়ে দেয় তাকে। এটা প্রতিদিনের নিয়ম। প্রতিদিন সন্ধ্যাবেলায় তুর্য তার মায়ের হাতেই খায়। খাওয়ার এক পর্যায়ে মালিহা তুর্যের উদ্দেশ্যে বলে, তোর বাবা একটা মেয়ে দেখেছে, মেয়েটা ভারী মিষ্টি, আমারও খুব পছন্দ হয়েছে, তোর সাথে খুব মানাবে, তুই বললে আমরা কথা আগাবো। এখানে মেয়ে কোথা থেকে আসছে? তোমাদের বলেছি না আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। এত তাড়াতাড়ি কথায় বয়স তো কম হলো না, আমরাও বৃদ্ধ হয়ে যাচ্ছি। মরার আগে অন্তত নাতি নাতনির মুখটা দেখে যেতে চাই। খাওয়া বন্ধ করে দেয় তুর্য। খানিকটা রাগী গলায় বলে, তোমাকে বলেছি না একদম মৃত্যুর কথা বলবে না। এগুলো আমার শুনতে ভালো লাগে না মা। ছেলের কথা হেসে ওঠে মালিহা। আচ্ছা আর বলবো না, তাড়াতাড়ি শেষ করে নে বাকি খাবারগুলো। মা ছেলে কথা বলতে থাকে একে অপরের সাথে। খাওয়া শেষে নিজের রুমে চলে আসে তুর্য। মাথাটা গরমে হালকা ব্যথা করছে। 1-2 ঘন্টার জন্য ঘুমানো দরকার। ঘুমানোর প্রস্তুতি নিয়ে এগিয়ে যায় বিছানায়। নিজের রুমে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে অরুণিকা। চুলগুলো আঁচড়ে নিচ্ছে। পরনে কালো সুতির শাড়ি, মুখে হালকা মেকআপের প্রলেপ, কপালে ছোট্ট একটা টিপ। প্রায় সবসময় অরুণিকা একটু সাজগোজ করে চলে। এভাবে চলতে তার ভালো লাগে। কাল তার 20তম জন্মদিন। ইদান ও ঈশান মিলে ছোটখাটো একটা সেলিব্রেশন করতে চায়। শুধু পরিবারের সদস্যরা এবং কিছু রিলেটিভকে ইনভাইট দেওয়া হয়েছে। অরুণিকার মনটা ভালো নেই। এগুলো তার ভালো লাগছে না। সে নিচে যেতে কোনো মতে রাজি ছিল না, কিন্তু অনুষ্ঠানটাই তার উদ্দেশ্যে সেখানে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আজ সবকিছু নিয়ে আলোচনা করবে। কে কাকে ইনভাইট দেবে, কিভাবে সবকিছু করা হবে, কিভাবে ডেকোরেশন হবে ইত্যাদি। আজকে মনে পড়ে যায় অরুণিকার 7তম জন্মদিনের কথা। সেদিনের স্মৃতিগুলো মাথায় জেঁকে বসে। সেদিন তুর্যের সাথে কত মজা করেছিল সে। তুর্য ছোট একটা কেক এনেছিল। কেকটা হয়তো 5-10 টাকা। ছোট ছোট দুজন সেই কেকটা কেটে কতই না মজা করেছিল। আজকের 1000 টাকা কেকের থেকেও সেই 5 টাকার কেকের মূল্য অরুণিকার কাছে বেশি। তুর্য ছাড়া কতগুলো জন্মদিন কেটে গেছে অরুণিকার জীবনে, কিন্তু এখনো তুর্যের স্মৃতি সে ভুলতে পারেনি। রাস্তায় বেরোলে কত শতবার এদিকে ওদিকে তাকিয়ে থাকে, যদি একবার মিরাক্কেল হয়ে যায়। অরুণিকা খুঁজে পায় তুর্যকে, কিন্তু সে সফল হয় না। তুর্য নামক পাখিটা তার চোখে ধরা দেয় না।
ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুর্য। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে, এখন গভীর রাত, হয়তো 2-3 বাজে। 2 ঘন্টা বলে অনেকক্ষণ ঘুমিয়েছে সে, এখন ঘুম ভেঙে গেল। এই বাকি রাতটুকু আর ঘুম আসবে না। আকাশে আজ তারার মেলা বসেছে, চাঁদটা উজ্জ্বল আলো ছড়াচ্ছে, মনে হচ্ছে তারাগুলো ঘিরে রেখেছে চাঁদকে। সূর্য তাকিয়ে থাকে একধারে আকাশের দিকে। আজ অরুণিমার জন্মদিন, এটা তার অজানা নয়। সবকিছু মনে আছে সূর্যের। সামনাসামনি এই 14 বছর একবারও দেখেনি তাকে, না দেখলেও সেই অরুণিমার সম্পর্কে সব খবর রেখেছে। আজ ভীষণ করে মনে পড়ছে অরুণিমাকে, মনে পড়ছে তার ছোট ছোট মুখটা। চোখের সামনে ভেসে আসছে পুরনো স্মৃতি। যখন সূর্য অসুস্থ থাকতো তখন কতবার নিজের ছোট্ট হাত দিয়ে খাইয়ে দিয়েছে তাকে, লুকিয়ে লুকিয়ে খাবার এনেছে কত শতবার, কিছুই সূর্য ভোলেনি। ফোন কল বেজে উঠলে সূর্যের ধ্যান ভাঙে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে গোটা গোটা 5 অক্ষরের একটি নাম, রেজওয়ান। সূর্যের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সূর্যের সব দরকারি কাজগুলো রেজওয়ানই সামলায়। ফোন রিসিভ করে সূর্য। ওপারে থেকে ভেসে আসে রেজওয়ানের কণ্ঠ। স্যার, কালকের মিটিংটা কি সকাল 10টায় কনফার্ম করব? হ্যাঁ মিস্টার রেজওয়ান, আমি আগেই বলে দিয়েছি। ওকে, কিন্তু স্যার আপনার কিছু বলার ছিল। বলতে পারেন। স্যার, তালুকদার কোম্পানি থেকে আমাদের প্রোডাক্ট নেওয়া ঠিক হবে? তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বাজে, এগুলো বাজারে প্রায় অচল। ওদের প্রোডাক্ট নিলে আমাদের লস হয়ে যাবে। আপনাকে এত কিছু ভাবতে হবে না রেজওয়ান, আমি সব সামলে নেব। আপনি শুধু আপনার কাজ নিয়ে ভাবুন। রেজওয়ান আর কিছু বলার সুযোগ পায় না, কল কেটে দেয় সূর্য। সূর্য ভালো করে জানে ওই কোম্পানির মালিক ইদান ও ঈশান, দুজন মিলেই সামলায় তারা। এজন্যই তো ডিল কনফার্ম করেছে সূর্য। অবহেলার পরিবর্তে অবহেলা না দিয়েও প্রতিশোধ নেওয়া যায়। সূর্য ইদান ঈশানকে চিনলেও তারা সূর্যকে চিনতে পারেনি। তাদের কাছে সূর্য মিস্টার নীল। নীল নামেই তারা সূর্যকে চেনে। বাঁকা হাসে সূর্য, এগিয়ে যায় নিজের রুমের দিকে। রয় ইন্ডাস্ট্রির মিটিং রুমে বসে আছে ঈশান ও ইদান। রেজওয়ান সহ কিছু স্টাফও আছে। সবাই মিলে অপেক্ষা করছে সূর্যের জন্য। 10টায় মিটিং শুরুর কথা হলেও সূর্য এখন এসে পৌঁছায়নি। হাত ঘড়িতে সময়টা দেখে নেয় ঈশান, 10:45। 45 মিনিট লেট করে ভেতরে প্রবেশ করে সূর্য। সবাই সম্মাননায় দাঁড়িয়ে সালাম দেয়। সবাই বসে পড়ে। সূর্য গিয়ে বসে পড়ে নিজের চেয়ারে। কথা শুরু করার আগে ইদান ও ঈশানকে একবার দেখে নেয় সূর্য। তারা সূর্যকে না চিনলেও সে ঠিক চিনতে পেরেছে। ইদান ঈশান আগের তুলনায় একটু মোটা হয়ে গেছে, স্বাস্থ্য বেড়েছে ভালোই। চাঁদ দাড়িতে ভরে উঠেছে ঈশানের 2 গাল, তবে ইদানের ক্লিন শেভ করা। তারা মূল আলোচনায় চলে যায়। ইদান দাঁড়িয়ে প্রজেক্টের মাধ্যমে প্রোডাক্ট দেখিয়ে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ধারণা দিতে থাকে। ইদানের বক্তব্য শেষে বসে পড়ে চেয়ারে। উঠে দাঁড়ায় ঈশান। তাদের বাকি প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করে সে। রেজওয়ান সহ সকল স্টাফদের পছন্দ হয় না প্রোডাক্ট, তবে তারা মুখে উচ্চারণ করে না সেটি। সূর্যের নিজের কাছেও ভালো লাগেনি, তবুও সে ডিল কনফার্ম করবে। ঈশানের বলা শেষে নীরব থাকে কিছুক্ষণ মিটিং রুম। সূর্য কথা শুরু করে, আপনাদের প্রোডাক্টগুলো আমার ভালো লেগেছে, আমরা ডিল ফাইনাল করতে চাচ্ছি। সূর্যের কথা আনন্দিত হয় তারা দুজন। ধন্যবাদ মিস্টার নীল। সবাই সবার মতো চলে যায় নিজের নিজের কেবিনে। সূর্য উঠে দাঁড়ায় বাইরে যাওয়ার জন্য। তাকে থামিয়ে ঈশান বলে, আসলে আজ আমাদের বাড়িতে একটা ছোট বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা চাচ্ছি সেখানে আপনি উপস্থিত থাকুন। আপনি গেলে আমরা অনেক খুশি হব। সূর্য আগে জানতো পার্টির কথা। আলগোছে হেসে রাজি হয়ে যায়। উঠে দাঁড়ায় 3 জন, এগিয়ে যায় বাইরের দিকে। সূর্য নিজের কেবিনে চলে যায় এবং ইদান ঈশান অফিস থেকে বেরিয়ে আসে। সূর্য জানালা থেকে দেখে তাদের গাড়িটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে রয় ইন্ডাস্ট্রি এরিয়ার বাইরে। সূর্য অপেক্ষা করতে থাকে সন্ধ্যার, কখন সে তালুকদার বাড়িতে পা ফেলবে। মূলত সেই বাড়িতে যাওয়ার একমাত্র উদ্দেশ্য অরুণিকাকে দেখার। এতদিনে হয়তো বেশ বড় হয়ে গেছে অরুণিকা। আচ্ছা, অরুণিকা কি সূর্যকে চিনবে, নাকি সবার মতো সেও ভুলে যাবে? সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। চারিদিকে অন্ধকার হয়েছে বেশ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার দেখছে সূর্য। তালুকদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হওয়া শেষবার নিজেকে দেখে নেয় তৈরি হতে কোনো কমতি আছে কিনা। নীল শার্ট ও কালো প্যান্ট ইন করে পড়েছে সূর্য, উপরে কালো ব্লেজার, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চোখে এঁটেছে কালো ফ্রেমের চশমা। বিছানা থেকে চাবিটা তুলে আঙুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে বাইরে চলে যায় সূর্য। পার্কিং এরিয়া থেকে সাদা রঙের গাড়িটা বের করে আনে, স্টার্ট করে তীব্র গতিতে। মুহূর্তে ধুলো উড়িয়ে হারিয়ে যায়। একদিনে গাড়ি চালাচ্ছে সূর্য, মনটা ছুটাছুটি করছে। কখন পৌঁছাবে সে তালুকদার বাড়িতে, কখন দেখা হবে অরুণিকার সাথে। তীব্র গতিতে গাড়িটা এগিয়ে চলেছে তালুকদার বাড়িতে। কিছুক্ষণ পর সূর্য পৌঁছায় গিয়ে।
সূর্যকে স্বাগতম জানাতে দাঁড়িয়ে আছে ইদান ও ঈশান। তাদের পাশে আরো দুটো মহিলা, দুজন হয়তো তাদের স্ত্রী। গাড়ি থেকে বেরিয়ে আসে সূর্যের উদ্দেশ্যে সালাম জানিয়ে এগিয়ে আসে ইদান, হাত এগিয়ে দেয় মেলাতে। সূর্য সালামের জবাব দিয়ে বাড়িয়ে দেয় হাত। কুশল বিনিময় করে সবাই এগিয়ে যায় ভেতরের উদ্দেশ্যে। সূর্যকে খাওয়াতে নিয়ে যায় টেবিলের দিকে। সূর্য জানায় সে খাবে না, তবে ইদান ঈশান জোর করতে থাকে। অবশেষে তাদের জোড়াজুড়িতে সামান্য কিছু খায় সূর্য। মনে মনে ভাবে, একদিন খাবারের জন্যই এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। তখন চাইলেও এক মুঠো খাবার পেত না সে, আর এখন না চাইতেও জোর করে খাওয়াচ্ছে তারা। পার্থক্য শুধু নিজের যোগ্যতায়। সূর্য সেদিন ছিল একজন অসহায় আর একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান। বাঁকা হেসে বেরিয়ে যায় সূর্য তাদের পেছনে পেছনে। ইদান ঈশান সূর্যকে নিয়ে দাঁড়ায় বাগানের মাঝে। চারিদিকে কড়া লাইটিং, জল করছে লাল সবুজ বাতি। সামনে ছোটখাটো একটা স্টেজ। আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়ে নিজের মতো কথাবার্তা বলছে। কেউ কেউ পানীয় শরবত খাচ্ছে। বেশি কাউকে ইনভাইট দেওয়া হয়নি। অল্প কিছু বিশেষ রিলেটিভ নিয়ে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। স্টেজে বসে আছে অরুণিকা। তাকে চিনতে ভুল হয় না সূর্যের। নীল লেহেঙ্গা পরেছে অরুণিকা। লেহেঙ্গায় জরির মতো আলো পড়তে জল করছে। চুলগুলো দুই পাশে গুছিয়ে ছেড়ে দেওয়া। গলায় নীল নেকলেস, হাতে নীল রঙের কাঁচের চুড়ি। চোখ ধাঁধানো সুন্দর লাগে অরুণিকাকে সূর্যের কাছে, যেন নীলপরি মাটিতে নেমে এসেছে। অবাক হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে সূর্য। কিছুক্ষণ পর ধ্যান ভাঙে তার। সবাই আনন্দে মেতে ওঠে। ছোট বাচ্চারা ছোটাছুটি করছে এদিক ওদিক। হঠাৎ শব্দ করে সূর্যের ফোন বেজে ওঠে। ভিড় ঠেলে বাইরে ফাঁকায় যেতে উদ্যত নেয়। যেতে যেতে ধাক্কা খায় কারোর সাথে। সূর্যের গায়ে এসে পড়ে কিছু শরবত। নীল শার্ট শরবতে ভিজে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে সূর্য। মুহূর্তে শরবত ঝেড়ে ফেলে ফোন কানে দিয়ে সামনে এগোতে থাকে। চোখ যায় ধাক্কা খাওয়া লোকটির দিকে। পা জোড়া থেমে যায় সূর্যের। চোখ ছলছল করে ওঠে। রশিদ শরবত হাতে দাঁড়িয়ে আছে। ধাক্কা লাগায় গ্লাস পড়েছিল। তুলে দাঁড়ায় রশিদ, তাকায় সূর্যের দিকে, তবে ঠিক চিনতে পারে না। রশিদ না চিনলেও সূর্য ঠিকই চিনতে পারে। আগের তুলনায় বৃদ্ধ হয়েছে রশিদ। চুল দাড়িগুলো দু সাইড দিয়ে সাদা হতে চলেছে। শরীরের চামড়া কিছুটা ঢিলে হয়েছে। সূর্য নিজেকে সামলে নেয়। রশিদ যেন বুঝতে না পারে, সেজন্য এগিয়ে চলে সামনে। রশিদ তাকিয়ে থাকে সূর্যের যাওয়ার পানে। কেমন চেনা চেনা লাগছে তার। মুখের অরা একদম সূর্যের মতো। কিছুটা একই রকম মানুষ হতেই পারে। তা ভেবে রশিদ নিজ কাজে চলে যায়। কথা বলা শেষে কল কেটে সূর্য ইদানের পাশে এসে বসে পড়ে। সূর্য চুপ করে বসে আছে। ইদান একটু পরপর প্রশ্ন করছে। সূর্য বিরক্তির সাথে উত্তর দিচ্ছে। হঠাৎ ইদানের চোখ যায় সূর্যের শার্টে। এ কি মিস্টার নীল, আপনার শার্টে এটা কিসের দাগ? তেমন কিছু না, ধাক্কা লেগে শার্টে শরবত পড়েছিল, এই জন্যই একটু দাগ লেগে গেছে। আগে বলবেন না? আমার সাথে আসুন, চেঞ্জ করে নিন। না থাক, সমস্যা নেই। আরে না না, আসুন। ওই জায়গাটা দেখতে কেমন লাগছে? সূর্য খেয়াল করে শার্টে সত্যি দাগ পড়ে বাজে দেখাচ্ছে। ইদানের সাথে চলে যায় চেঞ্জ করতে। প্রত্যেক রুমে মানুষ আছে। বিরক্ত হয় ইদান। এখন সূর্যকে চেঞ্জ করতে দেবে কোথায়? নিজের রুমে গিয়ে তার একটা নতুন কালো শার্ট হাতে করে আনে। তারপর নীলকে সাথে করে চলে যায় অরুণিকার ঘরে। অরুণিকার ঘর ফাঁকায়। সূর্যকে সেখানেই চেঞ্জ করতে দেয়। আসলে আমার একটু টায়ার্ড লাগছে, এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। সূর্যকে রেখে চলে যায় ইদান। সূর্য রুমে প্রবেশ করে হালকা করে দরজা চাপিয়ে দেয়। এইটা অরুণিকার রুম, সেটা আগে থেকেই জানতো। চারিদিকে লক্ষ্য করে একবার। দেওয়ালে বিভিন্ন পেন্টিং টাঙানো। বিভিন্ন পেন্টিং এর ভিড়ে অরুণিকার কিছু ছবি জল করছে। সবগুলো একে একে দেখতে থাকে সূর্য। ঘরটা বেশ সুন্দর করে সাজানো। অরুণিকা ছোট থেকে এমন ছিল, সব সময় নিজেকেও নিজের প্রয়োজনীয় সবকিছু পরিপাটি রাখতো। সূর্যের ছোট্ট ঘরটাও কত শতবার সাজিয়ে রাখতো। শার্টের উপর থেকে ব্লেজারটা খুলে ফেলে সূর্য। আস্তে আস্তে শার্টের বোতাম খুলতে থাকে। এক সময় শার্ট খুলে বিছানায় রাখে। সূর্যের জিম করা বডি দেখা যাচ্ছে। যে কোনো মেয়ে দেখলেই ফিদা হবে। রেস্ট নেওয়ার জন্য প্রস্তুতি নেয় সূর্য। ওয়ালেট ও ফোন বিছানায় রেখে দিয়েছে। ইদানে দেওয়ার শার্টটা তুলে নেয় হাতে। শার্ট পরার পূর্বে রুমের দরজা খুলে যায়। অন্যমনস্ক হয়ে ঘরে প্রবেশ করে অরুণিকা। নিজের রুমে অন্য পুরুষকে দেখে হঠাৎ ভয় পায় কিছুটা। ভয়ের চোটে জোরে চিৎকার করে। অরুণিকার চিৎকারে সূর্য নিজের কানে হাত চেপে ধরে। সরি, আমি এখনই চলে যাচ্ছি। মিস্টার ইদান আমাকে এখানে রেস্ট নিতে বলেছিল। অরুণিকা সূর্যকে নীল হিসাবেই চেনে। ইদান ঈশান পরিবারের কয়েকজনকে সূর্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। অরুণিকা সূর্যকে খালি গায়ে দেখে কিছুটা লজ্জা পায়।
চোখের উপর হাত দিয়ে উল্টো দিকে ফিরে যায়। অরুণিকা লজ্জা পাওয়া দেখে তুর্য কিছুটা বিভ্রান্ত হয়, শার্ট জড়িয়ে চলে যায় বাইরে। অরুণিকা নিজের রুমে প্রবেশ করে। বিছানায় তুর্যের শার্ট, ফোন ও ওয়ালেট দেখতে পায়। তুর্যকে ডাকার উদ্দেশ্যে বাইরে গিয়ে দেখে সে ইতিমধ্যে চলে গেছে বাগানের উদ্দেশ্যে। মূলত অরুণিকার কিছু ফ্রেন্ডকে ইনভাইট করা হয়েছিল, তারা অরুণিকার মুখে রং লাগিয়ে দিয়েছিল। রং পরিষ্কার করতে অরুণিকা রুমে এসেছিল। ওয়াশরুমে চলে যায় অরুণিকা। কিছু সময় নিয়ে মুখ পরিষ্কার করে রুমে আসে, বাইরে যেতে থাকে। যাওয়ার পূর্বে তুর্যের ওয়ালেট ও ফোন নিয়ে নেয় তাকে দেওয়ার জন্য। অসাবধানতাবশত ওয়ালেট থেকে কিছু টাকার নোট পড়ে যায়। অরুণিকা সেগুলো তুলে আবার ওয়ালেটে রাখতে চায়। ওয়ালেট খোলার পর আশ্চর্য হয় অরুণিকা। ছোট একটি বাচ্চার ছবি পায় ভেতরে, ভালো মতো দেখতে থাকে। তার ভাষ্যমতে নীলের কাছে তুর্যের ছোটবেলার ছবি কিভাবে আসতে পারে। মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই নীল? তুর্যের সাথে তার কি কানেকশন? নিজের রুমে চলে যায় অরুণিকা। যদিও উচিত না, তবুও নীলের ওয়ালেট চেক করে সে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ পেপার খুঁজে পায়, যেগুলো অরুণিকার কোনো কাজে আসে না। লাস্টে একটা আইডি কার্ড পায়। আইডি কার্ডের ছবির দিকে প্রথমে নজর দেয় অরুণিকা। ছবিতে নীলকে দেখে আবার রেখে দিতে যায়। হঠাৎ হাত থেমে যায়। ভালোভাবে নাম পরোক্ষ করে। নামের জায়গায় স্পষ্ট লেখা তুর্য এবং বাবার নামের জায়গায় রশিদের নাম। অরুণিকার মাথায় আকাশ ভেঙে পড়ে। তাহলে এই নীলই তুর্য? এতক্ষণেও চিনতে পারল না অরুণিকা? এটা কিভাবে সম্ভব? অরুণিকার হাত কাঁপছে অনবরত। যখন শিওর হয় এটাই তুর্য, তখন এক মুহূর্ত অপেক্ষা করে না, ছুটে চলে যায় বাইরে তুর্যের উদ্দেশ্যে। পথিমধ্যে হাতে টান পড়তে থেমে যায় অরুণিকা। তার বান্ধবীরা তাকে টেনে নিয়ে যায় ছাদে। অরুণিকা বলে তার কিছু জরুরি কাজ আছে, তবুও তারা শোনে না। এদিকে যাওয়ার পর বাগানে দাঁড়িয়ে আছে তুর্য। যখন শুনেছে ইদানের সাথে নীলের ব্যবসা বড় ডিল হয়েছে, তখন থেকে কামিনী বেগম নীলের আশেপাশে ঘুরঘুর করছে। প্রয়োজনের তুলনায় অধিক যত্ন করছে। গায়ে পড়ে কথা বলতে আসছে। তুর্যের দিকে এগিয়ে আসে আসলাম। তুর্য আসলামকে দেখে চিনতে ভুল করে না। আগের তুলনায় বৃদ্ধ হয়ে গেছে তিনি। দাড়ি সবগুলো সাদা হয়ে গেছে, চুলও সাদা হতে শুরু করেছে। আগের চেয়ে মোটা হয়েছে সামান্য। আসলাম তুর্যের সাথে কুশল বিনিময় করে, হেসে কথা বলে, একে অপরের সাথে আলাপ আলোচনা করতে থাকে। তুর্যের চোখ কাউকে খুঁজে চলেছে। পরিবারের সবার সাথে সাক্ষাৎ হলেও এখনো আসাদুজ্জামানকে দেখেনি সে। এদিক ওদিক খুঁজে থাকে। অবশেষে ভুল করে আসলামকে বলে বসে, আপনার বাবা কোথায়? দাদুকে তো দেখতে পাচ্ছি না। অবাক হয়ে আসলাম, নীল কিভাবে আসাদুজ্জামানকে চেনে? ইদানের সাথে তার ডিল ফাইনাল আজই হয়েছে। এটুকু সময়ের মধ্যে তো সবাইকে চেনার কথা না। পরে নিজেকে ধাতস্থ করে, হয়তো ইদা নিশানের কেউ একজন বলেছে। একটু অপেক্ষা করো, আমি বাবাকে নিয়ে আসছি। একটু পর আসলাম তার বাবাকে নিয়ে আসে। আসাদুজ্জামান এখন আর নিজের পায়ে হাঁটতে পারে না, হুইল চেয়ারে চলাফেরা করে। অনেক শরীরের অবনতি হয়েছে তার। চামড়াগুলো বয়সের ভারে ঝুলে গেছে। চুল দাড়ি লাল মেহেদি দেওয়া। হুইল চেয়ার ধরে নিয়ে আসে আসাদুজ্জামানকে। সূর্য তাকে দেখে ব্যথিত হয়। কতদিন পর দেখছে এই মানুষটাকে। এই বাড়িতে এই মানুষটির জন্যই একটু ঠাঁই পেয়েছিল। যেদিন নীল বেরিয়ে যায় বাড়ি থেকে, সেই দিন সবাই তাকে ভুল বুঝলো। এই মানুষটি তাকে ভুল বোঝেনি। নিজের বাবাও তুর্যকে বিশ্বাস করেনি, কিন্তু তখন আসাদুজ্জামান বিশ্বাসের সাথে বলেছিল দৃঢ় কণ্ঠে, তুর্য এমনটা করতে পারে না, কোথাও ভুল হচ্ছে। ছোট থেকে তুর্যকে আসাদুজ্জামান স্নেহ করত, কখনো অবহেলার চোখে দেখেনি। সেই ব্যক্তির এই অবস্থা দেখে স্বস্তি পায় না তুর্য। চোখে পানি টলমল করছে, মন চাচ্ছে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরার। আমাকে ছাড়া কেমন আছো দাদু? এখন কি আর আমাকে তোমার মনে পড়ে না, নাকি সবার মতো তুমিও ভুলে গেছো? চোখ থেকে দুফোঁটা পানি ঝরে পড়ে তুর্য, সবার অগোচরে মুছে ফেলে তা। আসাদুজ্জামান এক দৃষ্টিতে চেয়ে আছে তুর্যের দিকে। এই মুখটা তার কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও দেখেছে। শুধু দেখেছে না, খুব ভালো করেই চেনে। হঠাৎ তুর্যের ছোটবেলার ছবি ভেসে ওঠে আসাদুজ্জামানের চোখে। মেলাতে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকে নীল ও তুর্যকে। মনে মনে ভাবে এই ছেলেটি অনেকটা তুর্যের মতো দেখতে, কিন্তু বৃদ্ধ বয়সে ভুলভাল দেখতে পারে বলে তা প্রকাশ করে না। তুর্য এগিয়ে যায় আসাদুজ্জামানের সামনে। অল্প বিস্তর কথা বলে সামান্য দূরে চলে আসে। বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যেতে পারে। এখনো সময় হয়নি তুর্যের আসল পরিচয় দেবার। অবশ্য তুর্য তাদেরকে নিজের পরিচয় কখনোই দেবে না ভাবে। আস্তে আস্তে রাত বাড়তে থাকে। কেক কাটা হবে 12টায়। এখন 10:45 বাজে। সবাই বাগানে উপস্থিত। সবাই যার যার মতো এদিক ওদিক দাঁড়িয়ে কথা বলছে। এক পাশে দাঁড়িয়ে আছে তুর্য। চারিদিকে সুন্দর বাতাস বইছে। একটু পরপর বাতাস এসে তুর্যের গায়ে লাগছে। তুর্য ব্লেজার খুলে হাতে রেখেছে। ইদানের নেওয়া কালো শার্ট গায়ে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। প্রচুর গরমও পড়েছে। ফর্সা মুখ ভেঙে লাল হয়ে গেছে। খোঁচা খোঁচা চাপ দাড়ি মুখে।
নীলের ফর্মাল এই রূপে অনেক তরুণী মুগ্ধ চোখে দেখছে, গিলে খাচ্ছে চোখ দিয়ে। তবে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নীলের। হঠাৎ জোরে সোরে ধাক্কা খায় তুর্য। ধাক্কা নয়, কেউ তাকে জড়িয়ে ধরেছে। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় সে। খেয়াল করে দেখে আর কেউ নয়, অরুণিকা তাকে জড়িয়ে ধরেছে। অবাকের চরম পর্যায়ে চলে যায় তুর্য। অরুণিকা কেন তাকে জড়িয়ে ধরেছে? অরুণিকা তো এমন মেয়ে নয়, অপরিচিত কারোর সাথে কথাই বলে না, সেখানে জড়িয়ে ধরা অবিশ্বাস্য। তাহলে কি সে তাকে চিনে ফেললো? পরিবারের সবাই সেখানে উপস্থিত, সবাই অরুণিকার কাণ্ডে হতবাক। সবাই ভাবতে থাকে নীলের সাথে অরুণিকার কিসের সম্পর্ক। আসলাম মেয়ের কাণ্ডে রাগান্বিত হয়, তুর্যের থেকে ছাড়িয়ে এনে কষিয়ে থাপ্পড় মারে। বেয়াদব মেয়ে, এতদিন ধরে এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? একটা অচেনা অজানা লোককে জড়িয়ে ধরতে লজ্জা করে না? অরুণিকা আমতা আমতা করে বলে, উনি অচেনা কেউ নয় আব্বু, উনি তুর্য ভাইয়া। মেয়ের কথা অবাক হন আসলাম। শুধু আসলাম না, পরিবারের সবাই চমকে যায়। রশিদ সেখানেই ছিল। ছেলের নাম নেওয়ায় সেও আশ্চর্য হয়। বারবার তাকায় নীলের দিকে, মুখ থেকে আস্তে আস্তে উচ্চারণ করে, তুর্য, ও আমার তুর্য, আমার ছেলে। হ্যাঁ চাচা, উনি আমাদের তুর্য ভাইয়া। কামিনী কিছুতে হিসেব মেলাতে পারে না। 14 বছর আগে তো তুর্যকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন সে ছিল একদম অসহায়, ঠিকমতো খাওয়ার জোগাড় করার মতো উপায় ছিল না। তাহলে এই কয়েক বছরের মধ্যে কিভাবে এত বড় বিজনেসম্যান হতে পারে? কামিনীর মতো ইদান ঈশানও বিশ্বাস করে না। ইদান পাশ থেকে বলে, পাগল হয়ে গেলি নাকি তুই? তুর্য কিভাবে এত বড়লোক হবে? আর কিসের ভিত্তিতে তুই তুর্য বলছিস? প্রমাণ কি তোর কাছে? অরুণিকা নিজের হাতের আইডি কার্ডটা তুলে ধরে। এই তো প্রমাণ। তুর্য ভাইয়া ভুলে আমাদের ঘরে তার ফোন সহ এগুলো রেখে এসেছিল। তখনই আমি সব জানতে পারি। এতক্ষণ চিন্তিত ছিল তুর্য, অরুণিকা কিভাবে তাকে চিনতে পারলো। এবার তার উত্তর পেল। পকেট চেক করে দেখলো তার মানিব্যাগ, ফোন কিছুই নেই। তখন অরুণিকাকে রেখে তাড়াতাড়ি রুম থেকে বের হয়েছিল সে, কিন্তু তাড়াহুড়োয় এগুলো নিতেই ভুলে গেছে। অরুণিকার হাত থেকে আইডি কার্ডটা কামিনী নেয়, দেখতে তাকে চোখ বুলিয়ে। পরবর্তীতে তুর্যের পানে তাকায়। তার বিশ্বাস হচ্ছে না সামনে দাঁড়িয়ে থাকা কোটিপতি ধনসম্পদশীল ব্যক্তি তুর্য। একেই একদিন সে অত্যাচার করেছিল, বের করে দিয়েছিল বাড়ি থেকে। রশিদ এগিয়ে যায় ছেলের দিকে, ছল ছল নয়নে তাকায়, ভাঙা গলায় বলে, এতদিন কোথায় ছিলি বাবা? পরের দিন থেকে তোকে কত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তোর নিখোঁজে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম আমি, তবুও তোর দেখা পেলাম না। কথা বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে রশিদ। হাত দুটো বাড়িয়ে দেয় তুর্যের দিকে, বাবার দিকে তাকায় তুর্য। সকল অভিমান ভুলে এগিয়ে যায়, জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। বাবা ছেলের মিলন মেলায় পরিণত হয় স্থান। বাবা ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসে আসাদুজ্জামান। সে প্রথম দেখাতে কিছুটা চিনতে পেরেছিল। সূর্য একে একে খুলে বলে সব, কিভাবে আজ সে এতদূর এগিয়েছে বর্ণনা করতে থাকে। সাথে এও বলে সেদিন আসলে সে চুরি করেছিল না, কিভাবে তার ঘরে গহনাগুলো এসেছিল সে জানে না। গহনার প্রতি ন্যূনতম লোভ তার কোনো কালেই ছিল না। মাথা নিচু করে ফেলে কামিনী, মনে মনে ভাবে সবকিছু স্বীকার করে ফেলাই ভালো। আমি বলছি সেই দিনের কাহিনী। সবাই কামিনীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আমি গয়নাগুলো তুর্যর ঘরে রেখেছিলাম। তুর্যের খাওয়া পড়া, কাজ না করা, এগুলো সুবিধা ভোগ করা আমার সহ্য হতো না। তখন ক্ষোভে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তুর্যকে বাড়ি থেকে বের করতে প্ল্যান করেছিলাম। পরবর্তীতে তুর্যের দিকে তাকিয়ে কামিনী বলে, আমি করেছি, আমাকে মাফ করে দাও তুর্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই ঘৃণিত চোখে কামিনীকে দেখতে থাকে। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? তুর্য চুপচাপ। ইদান ঈশান তুর্যের কাছে এগিয়ে যায়, মাপ চায় তাদের পূর্বে করা কর্মের জন্য। তারা এমন হলেও তুর্য তাদের ক্ষমা করে দেয়। আসাদুজ্জামান বুক ফুলিয়ে বলে, দেখেছো তোমরা, আমার তুর্য নির্দোষ। সেদিন আমি কতবার বলেছিলাম তুর্যের কোনো দোষ নেই, কিন্তু তোমরা আমার কথা কানে নাওনি। আমি জানতাম তুর্য কখনো এমন কাজ করতে পারে না। আসলাম বাবার কথায় মাথা নিচু করে নেয়। সত্যি সেদিন আসাদুজ্জামান কতবার বলেছিল, কিন্তু আসলাম তার বাবার কথা শোনে না, ধমকে চুপ করিয়ে দেয়। তুর্য সবাইকে ক্ষমা করে দেয়। যেভাবেই হোক 2 বছর এই বাড়ি খেয়ে পড়ে বেঁচেছে, সে কিভাবে প্রতিশোধ নেবে? 12টা বাজতে আর 2 মিনিট বাকি আছে। সবাই কেক কাটতে উপস্থিত হয়। অরুণিকা কেক কাটে, চারিদিকে কড়া তালিতে মুখরিত। সবাই উইশ করে অরুণিকাকে। অরুণিকা খুশি মনে প্রথমে কাটা কেক
তুর্যের মুখে তুলে দেয়। তুর্য হাসি মনে তা গ্রহণ করে। একে একে সবাইকে কেক খাইয়ে দেয় অরুণিকা। পার্টি শেষ হয়ে যায়, সবাই সবার মতো চলে গেছে। তুর্য বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়। রশিদ মিয়া ছেলেকে যেতে দিতে চায় না, কিন্তু তুর্য বলে, বাবা, আমাকে যেতে হবে। তারা আমাকে ছোট থেকে বড় করে তুলেছে। এই যে আমাকে দেখছো, এই জায়গায় আসতে পেরেছি তাদের জন্যই। এখন তোমাকে পেয়ে তাদের ছেড়ে দিতে পারি না আমি। তাহলে কি আমাকে ছেড়ে দিবে? এইভাবে ভুলের সাজা দিস না বাপ। আমি কাউকেই ছেড়ে দেব না। খুব শীঘ্রই আমি তোমাকে নিতে আসব। আর তোমাকে কাজ করতে হবে না। আমি কালই এসে তোমাকে নিয়ে যাব। তুমি তৈরি থেকো। তালুকদার বাড়ির সবার থেকে বিদায় নিয়ে তুর্য চলে যায়। কেটে গেছে 7 দিন। সেই দিন রাতে তুর্য বাড়ি ফিরে এসেছিল। সকালে ইমরান ও মালিহাকে সবকিছু খুলে বলে। তাদের জানা মতে তুর্যের বাবা মা কেউ ছিল না, বা তালুকদার বাড়ির সম্পর্কেও তুর্য কখনো কিছুই বলেনি। এত বছরে তাদের কিছু জানানো হয়নি কেন, সেজন্য তুর্যের উপর রাগ করেন ইমরান ও মালিহা। পর মুহূর্তে রাগ ভাঙিয়ে বুঝিয়ে বলে তুর্য। রশিদ মিয়ার পরিস্থিতি জানার পর ইমরান নিজেই বলে তাকে এই বাড়িতে নিয়ে আসতে। মালিহা ও হাজবেন্ডের কথা সায় দেয়। তুর্য সেদিন বিকেলে রশিদ মিয়াকে রায়বাড়িতে এনেছিল। এখানে ইমরানের মতো সম্মানের সাথে থাকে রশিদ। মালিহা বা ইমরান কেউ তাকে কিছু বলে না, বরং আরো দেখভাল করে। তালুকদার বাড়ির লোকেদের সাথে মাঝে মধ্যে যোগাযোগ হয় তুর্য, তবে অরুণিকার সাথে প্রতিদিনই কথা হয়। বর্তমানে অরুণিকা ও তুর্যের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তুর্য বসে আছে পার্কের মধ্যে, অপেক্ষা করছে অরুণিকার জন্য। আজকে দেখা করার কথা তাদের, কিন্তু মেয়েটা এখন এসে পৌঁছায়নি। প্রায় 20 মিনিট লেট করে অরুণিকা এসে পৌঁছায়। সরি তুর্য ভাইয়া, রাস্তায় প্রচুর জ্যাম হওয়ায় লেট হয়ে গেল। সমস্যা নেই, বসো। পাশে বসে অরুণিকা ব্যাগ থেকে বের করে ছোট্ট একটা বাটি, এগিয়ে দেয় তুর্যের দিকে। কি এটা? খুলে দেখো। তুর্য বাটিটা নিজের হাতে নিয়ে খুলে দেখে। ওয়াও, পায়েস! এখনো মনে আছে তোমার আমার পায়েস পছন্দের খাবার? সবকিছুই আমার মনে আছে, কোনো কিছুই ভুলিনি। তাহলে এটা কেন ভুলে গেছো? প্রতিবার তুমি নিজে হাতে আমাকে পায়েস খাইয়ে দিতে। তুর্যের কথায় হেসে ওঠে অরুণিকা। তুর্য অরুণিকার দিকে বাটি এগিয়ে দেয়। অরুণিকা চামচ দিয়ে তুর্যের মুখে পায়েস তুলে দেয়। ওয়েট, এই পায়েসের স্বাদটা ভিন্ন রকম লাগছে। কে তৈরি করেছে? কেন, ভালো হয়নি? হ্যাঁ, আগের তুলনায় এটাই বেশি স্বাদ। দারুণ খেতে। কে তৈরি করেছে? আমি নিজে হাতে তৈরি করেছি তোমার জন্য। অরুণিকার হাতে পায়েস খেতে থাকে তুর্য। একসময় খাওয়া শেষ হয়ে যায়। নড়ে চড়ে বসে অরুণিকা, সিরিয়াস ভঙ্গিমায় বলে, তুর্য ভাইয়া, তোমাকে আমার কিছু বলার আছে। জিজ্ঞেস করার কি আছে, বলে ভালো। অরুণিকা বলবে কি বলবে না ভাবতে থাকে। ভয় করছে প্রচুর, মাথা নিচু করে থাকে। অরুণিকার অবস্থা দেখে তুর্য হালকা অবাক হয়। কি এমন বলবে যে এত ভয় পাচ্ছ? আমাকে বলতে এত সংশয় কিসের? বলে ভালো ঝটপট। মাথা তোলে অরুণিকা, কাপা কাপা গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি তুর্য ভাইয়া। সেই ছোট্ট থেকে ভালোবেসে এসেছি। যখন তুমি আমার কাছে ছিলে না, তখন পাগলের মতো খুঁজেছি তোমায়। রাস্তায় যেতে যেতে এদিকে ওদিকে খুঁজে বেরিয়েছি, তবুও পাইনি। ছোট থেকেই তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। জানি এটা শোনার পর তুমি আমার উপর রাগ করবে, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরেই যাব। অরুণিকার কথা মনোযোগ দিয়ে শোনে তুর্য। তার চোখের আড়ালে সামান্য হাসি। তুর্য অরুণিকাকে ভালোবাসে। কিছুদিন ধরে বলবে বলবে ভাবছিল, মেয়েটাকে ভয় দেখাতে চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তুর্য অরুণিকা দেখে তুর্য তার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবে হয়তো সত্যি রাগ করেছে। ফুপিয়ে কেঁদে ওঠে সে। ও মা, পাগলি কাঁদছো কেন? তুমি রাগ করছো আমার ওপর? রাগ করতে যাব কেন? তাহলে কিছু বলছো না কেন? তুমি কি আমায় ভালোবাসো না? জানতাম এমন কিছুই হবে। তুমি ভুল জানতে অরু। আমিও তোমাকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। তুর্যের কথা আনন্দিত হয় অরুণিকা। খুশিতে জড়িয়ে ধরে তুর্যকে। তুর্য সামান্য হাসে। বেশ কিছুক্ষণ সময় কাটায় সেখানে। পরে দাঁড়িয়ে পড়ে তুর্য। হাঁটতে থাকে পার্কের মধ্যে। পাশাপাশি একটু দূরত্ব নিয়ে হাঁটছে অরুণিকা। তুর্য এক পা এগিয়ে সেই দূরত্বটুকু কমিয়ে নেয়। অরুণিকার বাম হাত ধরে আলগোছে। অরুণিকার লজ্জা কুকড়ে যায়। এত লজ্জা এর আগে কখনো সে পায়নি। হাঁটতে থাকে দুইজন। সামনে যেতেই অনেক রকমের ফুল গাছ পড়ে। তুর্য সেখানে থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে নেয়, গুজে দেয় অরুণিকার কানের পাশে। অরুণিকা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তুর্য অরুণিকার সামনে সামনে দাঁড়িয়ে তুলে ধরে আলতো করে অরুণিকার মুখ।
ফিসফিস করে বলে, আজকে তোমায় দারুণ লাগছে অরু। অরুণিকা লজ্জায় তুর্যের বুকে মুখ লুকায়। তার দিকে তাকিয়ে হেসে ওঠে তুর্য। চারিদিকে মাগরিবের আজান পড়ছে। অরুণিকা নিজের ঘরে বউ সেজে বসে আছে, পরনে লাল লেহেঙ্গা, শরীরে সোনার গহনায় সাজানো। যে দেখবে সেই মুগ্ধ হবে। আজ শুক্রবার, অরুণিকার জীবনের গুরুত্বপূর্ণ একটি দিন। অবশেষে অরুণিকা ও তুর্য এক হতে চলেছে। আর কিছু সময়, অল্প কিছু সময় পর অরুণিকা নিজের করে পেয়ে যাবে তুর্যকে। চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশে আজ তারা ঝলমল করছে, চাঁদের আলোয় আলোকিত চারিপাশ, যাকে বলে জ্যোৎস্না রাত। একই সাথে তীব্র গতিতে ছুটে চলেছে 4টি গাড়ি। প্রথম গাড়িতে বসে আছে তুর্য, শেরওয়ানি পরে বর সেজে। পেছনের গাড়িতে বরযাত। হাসি হাসি মুখ করে কিছু ভাবছে তুর্য। তার বিশ্বাসই হচ্ছে না এত তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যাবে। সেদিন পার্ক থেকে যাওয়ার কিছুদিন পর তুর্য ইমরান, মালিহা ও রশিদকে অরুণিকার সম্পর্কে বলে। ছেলের পছন্দে সবাই রাজি হয়। রশিদ তো এক কথায় রাজি। ছোট থেকে অরুণিকা তার সামনে বেড়ে উঠেছে। তার ভাষ্যমতে এমন মেয়ে আর হয় না। তুর্য বলেছিল 2 বছর পর তারা বিয়ে করতে চায়, কিন্তু ইমরান ও রশিদ তা মানে না। তারা এই মাসেই বিয়ে দিয়ে বৌমা ঘরে তুলতে চায়। রশিদ ও ইমরান প্রস্তাব নিয়ে তালুকদার বাড়িতে গেলে তারাও এক কথায় রাজি হয়ে যায়। গাড়িগুলো এসে তালুকদার বাড়ির সামনে থামে। চারিদিকে হই হুল্লোড় শুরু হয়ে যায়। বাচ্চারা চিল্লাতে থাকে বর এসেছে বলে। আসলাম তালুকদার গিয়ে মেয়ের জামাইকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসেন। মিষ্টিমুখ করানো হয়, বসিয়ে দেওয়া হয় স্টেজে, যেখানে অলরেডি অরুণিকা বসে আছে। সূর্য কিছুক্ষণ অরুণিকার দিকে তাকিয়ে থাকে। কত সুন্দর লাগছে তাকে বউ সাজে। সূর্যকে এভাবে তাকাতে দেখে বিভ্রান্ত হয় অরুণিকা, সাথে লজ্জাও পায়। ফিসফিসিয়ে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? সবাই আমাদের দেখছে। দেখুক, তাতে আমার কি? আমি আমার বউকে দেখছি। লজ্জা পায় অরুণিকা। এই লোক কিছুতেই শুনবে না তা সে জানে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেয়। কাজী তুর্যকে কবুল বলতে বললে তুর্য সময় ব্যয় না করে কবুল বলে দেয়। অরুণিকা চুপ থাকে কিছুটা। এতক্ষণ খুশি হলো, এখন কষ্ট হচ্ছে। এই জন্য তার বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে চলে যেতে হবে। কাজী সাহেব তাগাদা দেয়, তবে অরুণিকার কান্না আসে। কামিনী মেয়ের দিকে এগিয়ে যায়, সান্ত্বনা দেয় কিছুটা। অবশেষে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে ধীরে অরুণিকা বলে, কবুল কবুল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। সবাই মোনাজাত ধরে, দোয়া করে নতুন দম্পতির জন্য। অরুণিকার এবার ফেরার পালা। সবার থেকে বিদায় নেয় অরুণিকা। দাদার কাছে এগিয়ে গিয়ে বিদায় চায়। আসাদুজ্জামান নাতনিকে প্রাণ ভরে দোয়া করেন। কামিনী বেগম ও আসলামকে ধরে কান্না শুরু করে দেয় অরুণিকা। তার কষ্ট হচ্ছে খুব। কিভাবে সে এই বাড়ি ছেড়ে থাকবে? এই বাড়িতে যে তার প্রত্যেকটা স্মৃতি জড়িয়ে, কত শত খুনসুটি, হাসি, কান্না, আনন্দ ফেলে চলে যেতে হবে নতুন বাড়িতে। কামিনী বেগম নিজেও কিছুটা ভেঙে পড়ে। আসলাম বেগম সান্ত্বনা দেয় মেয়েকে সামান্য। অবশেষে আসাদুজ্জামান নাতনিকে তুর্যের হাতে তুলে দেয়। তালুকদার বাড়ি থেকে বের হয়ে যায় 4টে গাড়ি। তুর্যের রুমে বসে আছে অরুণিকা। তুর্য ভেতরে প্রবেশ করে, উঠে বসে অরুণিকার সামনাসামনি। ঘুমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে অরুণিকা। তুর্য ঘুমটা সরিয়ে অরুণিকার থুতনিতে আলতো করে হাত দিয়ে উঁচু করে। অবশেষে পেয়েই গেলাম তোমাকে। অরুণিকার দিকে এগিয়ে যেতে থাকে তুর্য। অরুণিকা ভয়ে ভয়ে সামান্য পেছনে যায়, ধপ করে পড়ে যায় বালিশে। সূর্যের সামনে ঝুঁকে চুমু এঁকে দেয় অরুণিকার কপালে। ফিসফিস করে বলে, আজ থেকে তুমি একান্তই আমার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।